নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি জানি আপনারা অনেকেই অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের ভালোবাসা আর বারবার জানতে চাওয়া কবে আসবে অপরিতার নতুন পর্ব, এগুলোই আমাকে কাজ করার শক্তি যোগায়। সত্যি বলতে একটু সময়ের অভাব আর আপনাদের জন্য সেরা কোয়ালিটির অডিও তৈরি করার চক্করে এই পর্বটি নিয়ে আসতে কিছুটা দেরি হয়ে গেল। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু অপেক্ষার অবসান আজ। আবারও ফিরে এলো আমাদের সবার প্রিয় রোম্যান্টিক অডিও সিরিজ অপরিতা। আজ আমরা শুনব এর 19তম পর্ব। ডক্টর ক্রিশ আর শ্রীনিকার সম্পর্কের টানাপোড়েন এবার কোন দিকে মোড় নেবে? ঘৃণা কি শেষ পর্যন্ত হার মানবে ভালোবাসার কাছে? গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা আজ আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তারা নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অডিও স্টোরি বাটি পরিবারের সদস্য হয়ে যান। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ নিবেদন অপরিতা পর্ব 19। হঠাৎ সকলকে অবাক করে উর্বশী স্ত্রীকে হ্যাঁচকা টেনে ওর গলায় ছুরি বসিয়ে দেয়। উর্বশী সকলকে থ্রেট করে, কেউ এক পায়ে গলে আমি কিন্তু ছুরি চালিয়ে দেব। স্ত্রীর ভয়ে প্রাণ শুকিয়ে যাচ্ছে। ও ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। ক্রিশ চিৎকার করে বলে, উর্বশী, উর্বশী কি করছো এসব? স্ত্রীকে ছেড়ে দাও, ছাড়ো ওকে। সকলে ভয়ার্ত মুখে দাঁড়িয়ে থাকে। দেখতে দেখতে উর্বশী স্ত্রীকে নিয়ে একদম খাদের কিনারে গিয়ে দাঁড়ায়। রূপসী স্ত্রীর উপর এমন কেন করছে? তারপর সকলে যখন উর্বশীর সাথে কথা বলতে ব্যস্ত, দৈপায়ন তখন ধীরে ধীরে সকলের অলক্ষ্যে একটা পাথর হাতে তুলে নেয় আর সেটা টিক করে মারে উর্বশীর হাতে। দৈপায়নের অব্যর্থ টিকে ঠিক উর্বশীর হাতে পাথরটা লাগে আর সাথে সাথে উর্বশীর হাত থেকে ছুরিটা পড়ে যায় মাটিতে। স্ত্রী কোনো দিকে না তাকিয়ে উর্বশীকে ঠেলে ছুটে এসে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে কৃষকে। দিব্যজ্যোতির আগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, রূপসী স্ত্রীর উপর এমন কেন করছে? তারপর তোকে আজ পুলিশে দেবো আমি। তোর এত বড় সাহস, তুই স্ত্রীর ক্ষতি করতে চাস? তোর মতো সাইকোপ্যাথের তো অ্যাসাইলামে থাকা উচিত রে। লন্ডনে তোর কাজকর্ম দেখে আমি বুঝতে পেরেছিলাম তুই মেন্টালি সুস্থ না, আর সেটা আমি ডক্টর ব্যানার্জিকে জানিয়েও ছিলাম। উনি সন্তান স্নেহে অন্ধ হয়ে তোর কোনো চিকিৎসা করলেন না। আমি তোর জন্য পাগল হয়েছি। রূপসী একই বলে উঠল। তারপর উর্বশীর আগে ফুঁসতে ফুঁসতে কথা বলছে, ইয়েস শুধুমাত্র তোর জন্য। আমার তোকে চাই, আর আমাদের ভালোবাসার মাঝে যেই আসবে আমি তাকে এইভাবে সরিয়ে ফেলবো। ওকে আমি ছাড়বো না। রূপসী কি পাগল হয়ে গেল নাকি? তারপর এই বলে মাটি থেকে উঠে স্ত্রীর দিকে তেড়ে আসতে গেলে উর্বশী পা পিছলে খাদে পড়ে যায়। সকলে সেটা দেখে চমকে ওঠে। স্ত্রী চিৎকার করে ওঠে, উর্বশী খাদে ঝুলতে ঝুলতে একবার নিচের দিকে তাকায়। গভীর খাদের দিকে তাকিয়ে দিব্যজ্যোতির দিকে তাকিয়ে কাতর আকুতি করে বলে, বন্ধুরা, তোমাদের কি মতামত? রূপসীকে কি বাঁচানো উচিত? ওটাই তোর জন্য আসল জায়গা, ওখানেই থাক তুই। দিব্যজ্যোতি রাগ দেখিয়ে কথা বলে ওঠে, একেই বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না। তুই এসেছিলি স্ত্রীর ক্ষতি করতে, এখন ভগবান তোর সাথে সেই খারাপটা করলো। থাক থাক, তুই ওখানেই থাক। এই চলো চলো সবাই এখান থেকে। দিব্যজ্যোতি কি ঠিক করলো? আপনাদের মতামতটি কমেন্টে জানান। বাকিরাও উর্বশীর ওপর রাগ করে ওখান থেকে চলে যেতে গেলে স্ত্রী থমকে দাঁড়িয়ে যায়। স্ত্রীকে দাঁড়িয়ে যেতে দেখে কিয়ারা অবাক হয়ে প্রশ্ন করে, কি হলো? দাঁড়িয়ে গেলি কেন? চল। স্ত্রী উর্বশীর দিকে তাকিয়ে বলে, আমাদের উর্বশীকে হেল্প করা উচিত কি? আরে দিদি, স্ত্রী কেন এই কথা বলল? ক্রিশ অবাক হয়ে বলে ওঠে, এত কিছুর পরও তুমি এই কথাটা বলতে পারছো স্ত্রী? হ্যাঁ ক্রিশ, কারণ আমরা উর্বশী নই। স্ত্রী কৃষের মুখের দিকে তাকিয়ে ধীর স্বরে কথাটা বলে, এখানে উপস্থিত আমরা সকলে ডক্টর। আমাদের ধর্মই হলো মানুষকে বাঁচিয়ে তোলা। সেখানে এভাবে একজন মানুষকে চোখের সামনে মরে যেতে দেখে যদি আমরা ফিরে যাই, না না না, সেটা পারবো না। আমরা যদি এই অমানবিক কাজটা করি তবে আমাদের আর ওনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। ক্রিশ, বন্ধুরা, স্ত্রী কি কাজটা ঠিক করতে চলেছে? হ্যাঁ স্ত্রী একদম ঠিক কথা বলছে কৃষ। দৈপায়ন স্ত্রীর কথায় সহমত প্রকাশ করে। আমাদের সবারই উচিত উর্বশীদিকে হেল্প করা। ও যা করেছে, আমাদের মানবিকতা তো ওর মতো নয়, তাই আমাদের হেল্প করা উচিত। দিব্যজ্যোতি স্ত্রীর দিকে তাকিয়ে হাসে, এই জন্য তুমি সবার চেয়ে আলাদা স্ত্রী। এত কিছুর পরেও তুমি ওকে বাঁচাতে চাইছো, যে তোমাকে শেষ করে দিতে চাইছিল একটু আগেই। বাঁচাও, বাঁচাও আমাকে। উর্বশী পুনরায় চিৎকার করে উঠল, আমি আর ঝুলে থাকতে পারছি না, আমার হাত ছেড়ে যাচ্ছে। প্লিজ প্লিজ বাঁচাও। এখন সবাই মিলে কি করতে চলেছে? সবাই মিলে কি রূপসীকে বাঁচাবে? বন্ধুরা সবাই কমেন্টে আমাদের জানাবেন।
দৈপায়ন আর দিব্যজ্যোতি এগিয়ে যায় সামনের দিকে। নিজেদের সর্বশক্তি দিয়ে উর্বশীকে খাদ থেকে তুলে নিয়ে আসে। উর্বশী হাউ হাউ করে কাঁদতে থাকে। উর্বশীর ইমোশনাল ব্রেকডাউন হয়। মৃত্যুর এতটা কাছ থেকে ফিরে এসে উর্বশী আর নিজেকে ধরে রাখতে পারে না। কিয়ারা নিজের সাথে থাকা জলটা উর্বশীর মুখের কাছে ধরে। উর্বশী সেখান থেকে বেশ খানিকটা জল নিজের গলায় ঢেলে নেয়। উর্বশী কাঁদতে কাঁদতে স্ত্রীর হাতটা ধরে বলে, আমাকে আমাকে ক্ষমা করে দাও শ্রী, ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছিলাম। আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি। শ্রী কি শেষ পর্যন্ত রূপসীকে ক্ষমা করে দেবে? স্ত্রী উর্বশীকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, আমি ক্ষমা করার কেউ না, আপনি অনুতপ্ত, এটাই আপনার শাস্তি। দেখুন, কাউকে ভালোবাসা অপরাধ নয়, কিন্তু জোর করে ভালোবাসা চাওয়া সেটাই অপরাধ। আপনি স্যারের মনের মতো হলে স্যার আপনাকে ভালোবাসতে বাধ্য, কিন্তু আপনি স্যারের সিদ্ধান্তের সম্মান না করে ওনাকে জোর করছিলেন, এটা তো ঠিক না। আপনাদের কি মনে হয় শ্রী আর যা যা বলেছে সেই কথাগুলো কি একদম ঠিক ছিল? উর্বশী স্ত্রীকে জড়িয়ে ধরা অবস্থাতেই বলল, আমি ভুল করেছি। আমি আমি আমার আমার বুঝতে ভুল হয়েছে শ্রী। রূপসী আর যা যা বলল সেগুলো কি সত্যিও মন থেকে বলছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো বড় চাল? স্ত্রী উর্বশীকে ছেড়ে আকাশের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, চলুন, আর দেরি করাটা ঠিক হবে না। এই বৃষ্টি এলো বলে আর কিছুক্ষণ এখানে থাকলে আমরা বৃষ্টিতে ভিজে যাব। স্যার, উর্বশীকে একটু উঠতে সাহায্য করুন না। শ্রী কি সত্যি রূপসীকে সন্দেহ করে বড় কোনো ভুল করে ফেললো? দিব্যজ্যোতি স্ত্রীর কথা মতো এগিয়ে আসে। সবকিছু একটু শান্ত হলে ওরা উর্বশীকে নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করলে উর্বশী নিজের গলায় হাত রেখে বিচলিত হয়ে হঠাৎ বলে, আমার গলার চেনটা। কি? দিব্যজ্যোতি জিজ্ঞেস করে ওর দিকে তাকিয়ে। কিসের চেন? আমার মায়ের দেওয়া সোনার চেনটা। আর রূপসীর সেই সোনার চেনটা, ওটা কি সত্যি হারিয়ে গেছে, নাকি সবটাই সাজানো নাটক? উর্বশী প্রচন্ড বিচলিত হয়ে পড়ে। যেটা আমি সবসময় পড়ে থাকি, ওটা ওটা আমার মায়ের শেষ চিহ্ন। তুই তো জানিস বল, আমার মা আমার জীবনের কতটা জুড়ে আছে। আমার মা এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে ওটা আমাকে দিয়ে গিয়েছিল। প্লিজ প্লিজ ওটা খুঁজতে আমাকে হেল্প কর, প্লিজ প্লিজ। ওটা আমার কাছে প্রাইসলেস। রূপসী মনে মনে আসলে কি ভাবছে তা কি শ্রী কোনোদিন জানতে পারবে? উর্বশী কাঁদতে কাঁদতে হাত জোর করে বলছে। সকলে আর কিছু না বলে এদিক ওদিক খুঁজতে শুরু করলো। দেখতে দেখতে স্ত্রী গিয়ে পৌঁছয় খাদের ধারে, কারণ স্ত্রী ভাবে হয়তো ওর সাথে ধস্তাধস্তির সময় ওখানে চিনটা পড়লেও পড়তে পারে। সকলে যখন ব্যস্ত, কেউ উর্বশীর দিকে তাকাচ্ছে না। উর্বশী একদম স্ত্রীর পিছনে দাঁড়িয়ে মুখটা কঠিন করে মনে মনে বলে, রূপসী মনে মনে আসলে কি ভাবছে তা কি শ্রী কোনোদিন জানতে পারবে? তুমি ভাবলে কি করে শ্রী আমি এত সহজে হার মানবো? তোমার মতো মেয়ের কাছে আমি মন থেকে ক্ষমা চাইবো? কখনো না। এই উর্বশী আজ পর্যন্ত যা চেয়েছে তাই হয়েছে। আজ যখন আমি ভেবেছি তোমাকে মরতে হবে, তখন তোমাকে মরতেই হবে। গুড বাই শ্রী। বন্ধুরা, রূপসী আজ যে কাজটা করলো সেটা কি ঠিক ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভেবেই স্ত্রীকে পিছন থেকে একটা ধাক্কা দেয়, আর স্ত্রী টাল সামলাতে না পেরে পাথরে পা হড়কে পড়ে যায় খাদে। স্ত্রীকে পড়তে দেখে উর্বশী চিৎকার করে ওঠে। শ্রীনিকা! উর্বশীর চিৎকারে সকলে ওদিকে ছুটে আসতে আসতে স্ত্রীর গলার আওয়াজ পায়। ধীরে ধীরে স্ত্রীর গলা ক্ষীণ হয়ে আসে। বাকিরা সমস্বরে চিৎকার করে ওঠে। বন্ধুরা, রূপসী আজ যে কাজটা করলো সেটা কি ঠিক ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। সকলে খাদের কিনারে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে থাকলে সেখানে কিচ্ছু দেখতে পায় না। এদিকে উর্বশী মুখে ক্রূর হাসি আর হাতের তালুতে চেনটা নিয়ে দাঁড়িয়ে থাকে। এখন এইবার কি হবে? শ্রীর কপালে কি তবে আরো বড় কোনো বিপদ অপেক্ষা করছে? সঞ্জয়গুড়া, হায়দ্রাবাদ, সকাল 5:05। সকালের মিঠে রোদ স্বচ্ছ কাঁচের জানলা ভেদ করে বিছানায় ঘুমন্ত মেয়েটার মুখে পড়তে মেয়েটা এক রাশ বিরক্তি নিয়ে গায়ের ব্ল্যাঙ্কেটটা মুখে টেনে নেয়। গল্পের এই মোড়ে এসে এই যে নতুন মেয়েটির কথা বলা হলো, এই মেয়েটি আসলে কে, আর কেনই বা সে আজ এখানে? চলুন তবে দেখা যাক ওর আসল পরিচয় কি। তখনই ঘরের দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করেন এক ভদ্রলোক। লম্বা চওড়া দোহারা চেহারা, শরীর জুড়ে লাবণ্যের দীপ্তি, পরনে জগিং স্যুট। প্রথমেই ঘরের চিল্ড এসিটা অফ করে জানলার সম্পূর্ণ পর্দাটা সরিয়ে জানলাটা খুলে দিতে। কিন্তু এই লোকটাকে, আর এখন সে ঠিক কি করতে চলেছে? তার মনের ভেতরে আসলে কি চলছে? চলুন সবটা দেখে নেওয়া যাক। সমুদ্রের ঢেউয়ের মতো সোনালি আলো লুটিয়ে পড়ে ঘরের পুরো মেঝেতে। রিসোর্টে বাঁধা স্মার্ট ওয়াচের দিকে একবার দৃষ্টি রেখে সামনের বিছানায় তাকিয়ে দৃঢ় গলায় বলেন, এখন এই লোকটি ঠিক কি বলতে চাইছে? তার প্রতিটি কথার পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে?
চলুন শুনে নেওয়া যাক তার নিজের মুখেই। It's 5 minutes past 5. Have not you woken up yet? ঐশী। না না, ঘুম জড়ানো গলায় ঐশী বলে, 5 minutes more প্লিজ। এটা তোমার প্র্যাকটিসের টাইম ঐশী। অমিয় পুনরায় দৃঢ় গলায় বলে ওঠে, অলরেডি গ্রাউন্ডে সকলে চলে গেছে আর তুমি এখানে এখনো ঘুমোচ্ছ। এভাবে হবে তুমি একজন সফল মাউন্টেন ক্লাইম্বার কি? ঐশী বেজার মুখে বিছানায় উঠে বসে। মেয়ের জন্য এক গ্লাস উষ্ণ গরম জল নিয়ে তখনই ঘরে আসেন ঐশীর মা। গল্পে এখানে আবার মেয়েটার মায়ের কথাও আছে, তো চলুন দেখা যাক ঠিক কি হতে চলেছে। অমিয়কে ঐশীর ওপর রেগে যেতে দেখে ইন্দিরা ব্যাপারটা হালকা করতে হাসি মুখে বলে, আর আরে এত রাগ আর কি আছে অমিয়, সবে তো 5:05 বাজে, এখনো ক্লাস শুরু হতে 25 মিনিট দেরি। তার মধ্যে ঐশী ঠিক পৌঁছে যাবে একাডেমিতে। মেয়েকে একদম প্রশ্রয় দিও না ইন্দিরা। কিন্তু মেয়েটার মা এখন ঠিক কি বলতে চাইছে চলুন শুনে নেওয়া যাক। অমিয় রুক্ষ দৃষ্টিতে ইন্দিরার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, পারলে শাসন করো এন্ড পাংচুয়াল হতে বলো, আর যদি সেটা না করতে পারো চুপ করে থাকো। তুমি যে শাসন করছে তাকে করতে দাও। না না, ইন্দিরাকে অমিয় বকছে দেখে ঐশী আর চুপ থাকতে পারে না। মেয়েকে কি তবে একটু বেশি প্রশ্রয় দেওয়া হয়ে গেল? এর ফল শেষ পর্যন্ত কি হতে পারে দেখা যাক। ঝেড়ে মেরে বিছানা থেকে নেমে আদুরে গলায় বলে, তুমি আম্মাকে বকছো কেন? দোষ আমি করেছি, আমাকে বকো। তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আম্মাকে কখনো বকবে না, অন্তত আমার সামনে না। সবকিছু তো এখন এলোমেলো, এবার ঐশী ঠিক কি করবে? তোমার আম্মা কেন আমাদের মাঝে কথা বলছে? অমিয় মেয়ের মুখের দিকে তাকায়। আমিও তো তোমাকে বলেছিলাম তোমার আম্মা আমাদের মাঝে কথা না বললে আমিও তাকে বকবো না। কিন্তু ঐশীর বাবা কি আদৌ ওর কোনো কথা শুনবে, নাকি পরিস্থিতি আরো খারাপ হবে? আম্মা, ঐশী তার মায়ের উপর রাগ দেখিয়ে বলল, তুমি কেন আন্না আর আমার মাঝে কথা বলছো? হ্যাঁ মানছি, তুমি আমাকে সব সময় প্রোটেক্ট করো, কিন্তু তাই বলে আমার দোষটাকে কেন ঢাকতে চাইছো? পরিস্থিতি তো এখন হাতের বাইরে, এবার ঐশী কি পদক্ষেপ নিতে চলেছে? ইন্দিরা বড় বড় চোখ করে বলে, দেখো কাণ্ড, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি তোকে বকছে বলে তোর আন্নার সাথে ঝগড়া করছি, আর তুই কিনা আমাকেই কথা শোনাচ্ছিস। সবাই তো নিজের মতো ভাবছে, কিন্তু এবার ঐশীর মা ঠিক কি করবে? অমিয় হেসে বলে ওঠে, এই জন্যই তো তোমাকে বলি আমাদের মাঝে একদম কথা বলতে আসবে না। ঠিক আছে, ইন্দিরা এবার একটু রাগ দেখায়। আজ থেকে আমি আর কোনো কথা বলবো না, এই রইলো তোর চল, আমি চললাম। ঐশীর মা এই কথাগুলো বলার ঠিক পর সেখানে আসলে কি ঘটলো? এই বলে ইন্দিরা চলে যেতে গেলে ঐশী দেখে তার মা বেজায় রেগে গেছে। এখনই কিছু না করলে মায়ের মন গলবে না। ঐশীর মা তো এবার রেগে মেগে একাকার। এই রাগের মাথায় তিনি কি করতে পারেন তা কি আপনারা ভাবতে পারছেন? তাই ছুটে গিয়ে ইন্দিরাকে পিছন থেকে জড়িয়ে ধরলো সে। সরি 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 সরি, আরে আমি তো আন্নার থেকে তোমায় বকা খাওয়ানো বন্ধ করার জন্য ওগুলো বললাম। ফিসফিস করে মাকে এই কথাগুলো বলল। ইন্দিরা অভিমান করে বলল, সব মিথ্যে, তুই তোর নান্নাকে বেশি ভালোবাসিস আমার থেকে। ঐশী সঙ্গে সঙ্গে কথাটা অসমর্থন করলো। মোটেই না, আমি আমার আম্মাকে বেশি ভালোবাসি সবার থেকে। মেয়ের মিষ্টি কথায় ইন্দিরার মন গলে গেল। সে হেসে মেয়েকে জড়িয়ে ধরে। দূরে দাঁড়িয়ে সেটা দেখতে থাকে অমিয়। তার ঠোঁটের কোণেও মিষ্টি হাসি লেগে আছে। অমিয়কে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ঐশী মুখ তুলে বলল, তুমি আবার দূরে দাঁড়িয়ে আছো কেন নান্না? তুমিও আমার আম্মার মতো অবুঝ হয়ে গেলে নাকি? এখানে এসো, আমি তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসি। তোমরাই তো আমার সম্পূর্ণ পৃথিবী। অমিয় এগিয়ে যায় ঐশীদের কাছে। তারপর হাসি মুখে জড়িয়ে ধরে স্ত্রী কন্যাকে। এটা হলো ডক্টর অমিয় চক্রবর্তীর পরিবার। হায়দ্রাবাদের বেস্ট হসপিটাল সোমাজিগুড়া জাসোদা হসপিটালের একজন নামকরা ডক্টর অমিয়। হায়দ্রাবাদ শহরে তার নাম জানে না এমন মানুষ পাওয়া দুর্লভ। একমাত্র মেয়ে ঐশী এবং স্ত্রী ইন্দিরাকে নিয়ে সোমাজিগুড়াতেই তার সুখের বাস। ইন্দিরা এবার ঘড়ির দিকে তাকিয়ে মেয়েকে ছেড়ে বলল, অনেক হয়েছে এসব, এবার তুই জলটা খেয়ে ফ্রেশ হয়ে বাইরে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর তো আবার একাডেমিতেও তোকে যেতে হবে। ঐশী আর কথা না বাড়িয়ে হাসি মুখে বলল, ওকে। এদিকে ঐশী হাসি মুখে ফ্রেশ হতে চলে যায়। আর ওদিকে ইন্দিরার সাথে সাথে অমিয় ঐশীর ঘর থেকে বেরিয়ে যায়। শ্যামবাজার, কলকাতা, বেলা 11:20। মৃণালিনী কৃষের ঘরের দরজায় বারংবার ধাক্কা দিয়ে বলছে, কৃষ 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 বাবা, পাগলামি করিস না, একটিবার দরজাটা খোল। বলছি তো আজ আমি বাইরে বেরোবো না। ঘরের ভিতর থেকে কৃষের ক্ষিপ্ত গলার স্বর শোনা গেল। কতবার তোমাদের বলতে হবে, তোমাদের ওই নাটকের অংশ হতে আমি পারবো না। কেন বুঝতে পারো না? আমি এসব চাই না। কৃষ বাবা। মৃণালিনী আগের মতোই ব্যস্ত হয়ে বলল,
ঠিক আছে, তোকে নিচে আসতে হবে না। অন্তত একটি বার দরজাটা তো খুলবি। সকাল থেকে কিচ্ছুটি দাঁতে কাটিসনি তুই। কিচ্ছু খাবো না আমি, কিচ্ছু খাবো না। কৃষ আগের মতোই মেজাজে বলল। চলে যাও তুমি এখান থেকে। মৃণালিনী মনের দুঃখে চোখের জল ফেলে। নলিনী মৃণালিনীর কাছে এসে ধীর স্বরে বলে, দিদি ভাই নিচে চলো, ঠাকুর মশাই এসেছেন। মৃণালিনী সজল নয়নে নলিনীর মুখের দিকে তাকিয়ে বলল, এবারেও কৃষ আসবে না ছোট। প্রতি বছরের মতো এবছরও নিজেকে ঘরবন্দি করে রেখেছে। নলিনী মৃণালিনীর গায়ে হাত দিয়ে বলল, ওকে ওর মতো করে ছেড়ে দাও দিদি ভাই, ও যেটাতে শান্তি পায় সেটাই করতে দাও। চলো তুমি। এই বলে মৃণালিনীকে নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। ঐশী রেডি হয়ে বাইরে আসতে ইন্দিরা ওর মুখের সামনে ধরে এক বাটি খেজুর গুড়ের পায়েস। ঐশী এক চামচ পায়েস মুখে নিয়ে একটু সন্দিগ্ধ চোখে ইন্দিরার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার বলো তো আম্মা? আজ তো আমার জন্মদিন নয়, কিন্তু তাও তুমি পায়েস বানিয়ে সকাল সকাল খাওয়াচ্ছ, ব্যাপারটা কি? ইন্দিরা কি বলবে বুঝতে পারে না। ঐশীর এই প্রশ্নটা ইন্দিরাকে একটু বিপাকেই ফেলেছে। ইন্দিরা উত্তর দিচ্ছে না। এটা দেখে হঠাৎ ঐশী রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে আগের মতোই বলল, 18th মে, প্রতি বছর তুমি এই দিনটায় আমাকে পায়েস কেন খাওয়াও? ঐশী তার উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো। ইন্দিরা মনে মনে ভীষণ বিচলিত হয়ে পড়ল। বসবাড়ির উঠোনে বাড়ির সকলে বসে, আর সামনে ঠাকুর মশাই মন্ত্র পড়ছেন স্ত্রীর ছবির সামনে। ছবিতে পড়ানো স্ত্রীর সবচেয়ে প্রিয় জয়ী ফুলের মালা চারিদিকে ধূপ ধুনোর সুবাসে মমা করছে। ঠাকুর মশাই সকলের উদ্দেশ্যে বললেন, এবার পিণ্ডদানের পালা। মৃণালিনী মাথা নেড়ে পিণ্ডদানের সব আয়োজন এগিয়ে দেয় ঠাকুর মশাইয়ের কাছে। ঠাকুর মশাই পিণ্ডটা দেবেন, হঠাৎ ওনার হাতটা চেপে ধরে কেউ। পাশে তাকাতে দেখেন কঠিন মুখে দাঁড়িয়ে রয়েছে কৃষ। ওনার হাত থেকে পিণ্ডটা পাশে ফেলে দিয়ে কৃষ চিৎকার করে ওঠে, কে বলেছে এসব করতে? আমি মানি না স্ত্রী মারা গেছে। স্ত্রী বেঁচে আছে, ও ঠিক ফিরে আসবে আমার কাছে। হঠাৎ চোখ যায় ছবিতে দেওয়া মালাটার দিকে। সাথে সাথে এক থাবাতে মালাটা ছবি থেকে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে। এখানে কোনো পিণ্ডদান হবে না, এসব কিচ্ছু হবে না বলে সব জিনিসপত্র তছনছ করতে থাকে। বাড়ির বাকিরা কৃষকে থামানোর চেষ্টা করলেও সকলে ব্যর্থ হয়, আর কৃষ পাগলের মতো করতে থাকে। কৃষের এই হাহাকার, এই পাগলামি কি শুধুই জেদ, নাকি এর পেছনে আছে কোনো এক গভীর বিশ্বাস? আপনারা কি মনে করেন, কৃষ কি সত্যিই পারবে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে? যে মালাটা আজ ছবির গায়ে থাকার কথা ছিল, কৃষের এক থাবায় তা আজ ধুলোয় মিশে গেল। কৃষের এই বিশ্বাস, এই জেদ কি শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে দেবে? বাড়ির লোকজনের সব চেষ্টা আজ বিফল। কৃষ কি তবে সত্যিই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, নাকি সে এমন কিছু জানে যা বাড়ির অন্য কারোর জানা নেই? পিণ্ডদান, মালা, সবকিছু আজ তছনছ। কৃষের এই আর্তনাদ কি পৌঁছাবে সেই মানুষটির কানে? ও কি সত্যিই ফিরে আসবে কৃষের কাছে? বন্ধুরা, কৃষ আজ যা করল তা কি একজন পাগল প্রেমিকের চিৎকার, নাকি এক অটল ভালোবাসার দাবি? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। পরিস্থিতি তো এখন হাতের বাইরে। কৃষের এই ধ্বংসাত্মক রূপ দেখে কি তবে এবার কোনো নতুন বিপদ ঘনিয়ে আসবে স্ত্রীর জীবনে? কৃষের এই পাগলামি দেখে কার কার চোখে জল এলো তা জানাতে ভুলবেন না। ভালোবাসার টান কি সত্যিই মৃত্যুঞ্জয়ী হতে পারে? মেয়ের প্রশ্নে ইন্দিরা যখন নাজেহাল, তখনই ওখানে এসে উপস্থিত হয় অমিয়। দুজনের মাঝে টেনশনের কারণটা বুঝতে পেরে নিজেই বলতে থাকে, আসলে কি বলতো ঐশী, আজ হলো তোর আর একটা বার্থডে। হ্যাঁ, হ্যাঁ। আর একটা বার্থডে মানে? ঐশী অবাক হয়ে যায়। অমিয় মেয়ের কাছে এগিয়ে পিছন থেকে ওর কাঁধ জড়িয়ে ধরে। মানে হলো, যে বড় দুর্ঘটনাটা কাটিয়ে তুই আমাদের কাছে আবারও ফিরে এসেছিলিস, আজ সেই দিনটা। 18th মে। তোর আম্মার সেটা বলতে অসুবিধা হচ্ছে, কারণ ও সেই বিভীষিকাময় সময়টাকে মনে করতে চায় না রে, সেই কারণে। কিন্তু ও তোর পুনর্জন্মটাকে সেলিব্রেট করতে চায়, তাই প্রতি বছর তোকে পায়েস রেঁধে খাওয়ায়। এবার বুঝলি কেন পায়েস? হ্যাঁ নান্না, আমি সবটা বুঝতে পেরেছি। ভেরি গুড। এবার চল, না হলে কিন্তু বিষ্ণু স্যার ভীষণ বকাবকি শুরু করে দেবেন। এই রে, ঐশী এক হাত জিভ কেটে বলল, আমি তো ভুলেই গেছি। চলো চলো নান্না, আম্মা বাই। এই বলে ঐশী ইন্দিরাকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে অমিয়র সাথে বেরিয়ে যায়। ইন্দিরা দোতলার বারান্দায় গিয়ে দাঁড়ায়, মেয়ে আর হাজবেন্ডকে টাটা বলবে বলে। এটা তার প্রতিদিনের একটা মিষ্টি অভ্যাস। যতক্ষণ না অমিয়ের গাড়ি বাড়ির গেট পেরিয়ে রাস্তার বাঁকে মিলিয়ে যাচ্ছে, ততক্ষণ ইন্দিরা দাঁড়িয়েই থাকে। কিয়ারা আর দৈপায়ন হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে উঠোনে চোখ যেতে দেখে সেখানে সমস্ত কিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। আর এক মুহূর্ত দেরি না করে ভিতরের ঘরে পৌঁছে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়।
কৃষের ঘরে পৌঁছতে দেখে বিছানায় নিথর হয়ে শুয়ে আছে কৃষ, আর চারপাশে বাড়ির বাকিরা চিন্তিত মুখে, কেউ দাঁড়িয়ে আছে তো কেউ বসে আছে। কিয়ারা চিন্তিত মুখে নলিনীর কাছে গিয়ে বলে, কি করে হলো এসব? নলিনী কাঁদো কাঁদো গলায় বলে, আজ তো শ্রীর মৃত্যুবার্ষিকী, তাই বাড়িতে পুজো ছিল। হঠাৎ ক্রিস এসে পুজোর সব জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করে। তারপর ওর প্যানিক অ্যাটাক হয়। বারংবার ক্রিসের এটা হচ্ছে রে। ডক্টর দাস এসে আবার ওষুধ ইনজেকশন দিয়ে ওকে শান্ত করেছে। এখন ঘুমের ইনজেকশন দিয়েছেন, তাই ঘুমোচ্ছে। আমার মনে হয় কৃষকে একজন ভালো কোনো ডক্টর দেখানো উচিত, এখানে না হলেও বাইরে কোথাও। আমিও তো সেটাই বলছিলাম। কিঙ্কিনি দৈপায়নের কথায় সহমত প্রকাশ করলো। আর দেরি করাটা ঠিক হবে না। গত 4 বছরে বহুবার কৃষির সাথে এটা হয়েছে। এবার সিরিয়াসলি কোনো ডক্টরের সাথে আমাদের কনসাল্ট করাটা খুবই দরকার। দৈপায়ন, তুমি খোঁজ নাও তো, খবর নাও একটু। দরকার পড়লে বিদেশে যেতেও আমরা কিন্তু রাজি। আমি আর কৃষির এই অবস্থাটা দেখতে পাচ্ছি না। সকলে গভীর চিন্তিত মুখে ভাবতে থাকে কি করলে কৃষের ভালো হবে। একাডেমি থেকে বেরিয়ে ঐশী সোজা পৌঁছয় অমিয়র হসপিটালে। হসপিটালের সকলে ঐশীকে ভীষণ ভালোবাসে ওর মিষ্টি স্বভাবের জন্য, পাশাপাশি রেপুটেড ডক্টর অমিয়র মেয়ে হিসেবেও। করিডোর দিয়ে সোজা রুমটার দিকে এগিয়ে যায় ঐশী। কেবিনের দরজা খুলে দেখে ভিতরে অমিয় তখন পেশেন্টদের সাথে বিজি, তাই কোনো কথা না বলে ঐশী বাইরে অপেক্ষা করতে থাকে। তবে এক জায়গায় দাঁড়িয়ে থাকার মেয়ে তো সে নয়, তাই এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করে। ঐশী নিজেও জানে না ওর এত হসপিটালে আসতে ভালো কেন লাগে। প্রতিদিন, একদিনও এমন হয় না যেদিন ঐশী হসপিটালে আসে না। এখানকার অ্যাটমসফিয়ার, স্মেল, মানুষজন সব যেন কেমন ঐশীকে টানে। ঐশী বারবার মনে হয় এসব ওর খুব চেনা, ওর খুব কাছে। এই অমুক টানকে এড়িয়ে যাওয়ার সাধ্য কি ঐশীর আছে? হয়তো নেই, তাই তো সে বারবার ছুটে আসে এখানে। ঐশী এদিক ওদিক ঘুরছিল, হঠাৎ ওর পিছন থেকে একটি পুরুষ কণ্ঠ বলে ওঠে, এইভাবে ঘুরে বেড়ানো হবে নাকি এক জায়গায় একটু বসাও হবে? সাথে সাথে ঐশী পিছন ফিরে দেখে শ্রীজাতকে। ঐশী হাসি মুখে এগিয়ে গিয়ে হাগ করে। গুড নুন ডক্টর আঙ্কেল। গুড নুন, গুড নুন। শ্রীজাত ঐশীর পিঠ চাপড়ে দেয়। তবে এটা দেখা হয়েছে নান্নার সাথে? না, ঐশী মাথা নেড়ে বলে, নান্না এখন ভীষণ বিজি। তবে চলো আমার কেবিনে চলো। ঐশী এক কথায় রাজি হয়ে চলে যায় শ্রীজাতর কেবিনে। শ্রীজাত একজন নামকরা মনোরোগ বিশেষজ্ঞ। দেশে বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। একজন ভালো ডাক্তার হওয়ার সাথে সাথে সে একজন অত্যন্ত ভালো মনের মানুষও, এবং ঐশীর সবচেয়ে প্রিয় ডক্টর। বসবাড়ির ডাইনিং টেবিলে সকলে একসাথে রাতের খাবার খেতে বসেছে। দইপান খেতে খেতে বলে ওঠে, আমি ব্রোর সাথে কথা বলেছি। ও বলেছে ইন্ডিয়ার সবচেয়ে ভালো সাইকিয়াট্রিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট ও ফিক্সড করবে, খুব তাড়াতাড়ি করবে। কৌশিকবাবু গম্ভীর গলায় বলেন, কি থেকে যে কি হয়ে গেল, আমার সাজানো গোছানো সংসারটা একেবারে তছনছ হয়ে গেল। কার নজর যে আমাদের পরিবারের উপর পড়লো। কৌশিকের চোখে জল আসে। কৌস্তব কৌশিকের কাঁধে হাত রেখে ওকে আশ্বস্ত করে, এত চিন্তা করো না দাদা, তোমার আবার প্রেশার বেড়ে যাবে এতে। হয়তো কিছু ভালোর জন্যই এমনটা হচ্ছে, আমাদের শুধু ধৈর্য ধরতে হবে। আর ভালো। মৃণালিনী আক্ষেপের সুরে বলে, কারোর মৃত্যুতে যদি কারোর ভালো হয়, তবে সেই ভালোর প্রয়োজন নেই ঠাকুরপো। শ্রী আমাদের মধ্যে নেই, আজ 4টে বছর হয়ে গেল, কিন্তু সব সময় যেন মনে হয় মেয়েটা আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। এই হয়তো সইমা বলে পিছন থেকে এসে জড়িয়ে ধরবে। আমি তো মা, পারি না আর আমার কৃষের দুঃখটা সহ্য করতে। ছেলেটা দিনের পর দিন কুমড়ে কুমড়ে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। মৃণালিনী শাড়ির খুঁটে চোখ মুছে। কিয়ারা নিজের জায়গা ছেড়ে উঠে মৃণালিনীর কাছে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। তুমি এভাবে কষ্ট পেও না বড় মা, আমরা আছি তো। দেখবে দাদা ভাইয়ের জীবনে এমন কেউ আসবে যে দাদা ভাইয়ের জীবনটা একদম পাল্টে দেবে। মৃণালিনী কিয়ারার গালে হাত দিয়ে বলল, শ্রী নেই, তুই চলে যাবার পরে বাড়িটা ফাঁকা হয়ে গেছে রে একদম। আমার আর ভালো লাগে না রে। কিয়ারা আদুরি গলায় বলল, আমি দূরে আর কোথায় গেছি, এই শহরেই তো আছি বড় মা। তুমি ডাকলেই আমি চলে আসবো। তাছাড়া এখন তো দিদিয়ারাও এই শহরেই আছে, তোমার যখন ইচ্ছা আমাদের কাছে চলে আসবে। মৃণালিনী চুপ করে থাকে। আসলে 2.5 বছর আগে অনাড়ম্বরের সাথে দৈপায়ন আর কিয়ারার সামাজিক বিবাহ সম্পন্ন হয়েছে। এখন কিয়ারা আর দৈপায়নের সুখের সংসার। হঠাৎ দৈপায়নের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে চোখ যেতে দেখে দিব্যজ্যোতি ফোন করছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বেশ কিছুক্ষণ কথা বলে, তারপর হাসি মুখে ফোনটা রেখেও বলে ওঠে, একটা ভালো খবর আছে। ব্রো ফোন করেছিল, ও কৃষির জন্য বেস্ট সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছে আর অ্যাপয়েন্টমেন্টও নিয়েছে। তাই? কবে, কোথায়? আমাদের পরশু হায়দ্রাবাদ বেরোতে হবে। ব্রো যশোদা হসপিটালের বেস্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর শ্রীজাত গাঙ্গুলির অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কৃষির জন্য। সকলে এই কথাটাতে একটু আশ্বস্ত হয়। 2.5 বছরের দীর্ঘ ব্যবধান কিয়ারা
একাকিত্ব কি কোনোদিন মিটবে? শ্রীহীন এই বাড়ি কি আবার কখনো আগের মতো হাসি খুশিতে ভরে উঠবে? শ্রী নেই, অথচ 2.5 বছর পর এক নতুন শ্রীর নাম শোনা যাচ্ছে। ডক্টর শ্রীজাত গাঙ্গুলি কি তবে সত্যিই পারবেন কৃষের জীবনটা বদলে দিতে? নাকি এই নামের আড়ালেই লুকিয়ে আছে অন্য কোনো বড়সড় রহস্য? হায়দ্রাবাদ, যশোদা হসপিটাল আর একজন সেরা সাইকিয়াট্রিস্ট। কৃষের জীবনে কি তবে এবার সত্যিই কোনো মিরাকেল ঘটতে চলেছে? আপনারা কি মনে করেন, কৃষ কি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? মৃণালিনীর সেই আক্ষেপ আর কিয়ারার দেওয়া সেই আশ্বাস, সত্যিই কি কৃষের জীবনে এমন কেউ আসবে যে ওর জীবনটা একদম পাল্টে দেবে? সেই মানুষটি আসলে কে? বন্ধুরা, ব্রু রানা এই খবরটা কি কৃষের জন্য সত্যিই সুখবর, নাকি ভাগ্যের অন্য কোনো নতুন খেলা শুরু হতে চলেছে? আপনাদের মতামত আমাদের কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। পরশু হায়দ্রাবাদ যাত্রা আর কৃষের এক নতুন লড়াই। এই যাত্রায় কৃষের সাথে আর কে কে যাবে, আর সেখানে গিয়ে কৃষের সামনে কোন নতুন সত্য প্রকাশ পাবে? গল্পের এই নতুন মোড় আপনাদের কেমন লাগলো? কৃষ আর ডক্টর শ্রীজাত গাঙ্গুলির প্রথম দেখাটা কেমন হতে পারে? আপনাদের ধারণা আমাদের জানান। পরবর্তী পর্বটি কিন্তু মিস করবেন না। আজ কৃষদের হায়দ্রাবাদ বেরোনোর দিন, তাই সকাল সকাল মৃণালিনী ঘুম থেকে উঠে ওদের সকলের জন্য খাবার বানাচ্ছে রান্নাঘরে। নলিনী মৃণালিনীর হাতে হাতে কাজ করে দিচ্ছে। ইতিমধ্যে কৃষ, কিয়ারা আর দৈপায়ন রেডি হয়ে নিচে আসতে নলিনী ওদের খাবার দিয়ে দিয়েছে। কৃষ না খেয়ে বসে থাকলে কিয়ারা বলল, কি রে দাদা ভাই, বসে আছিস কেন? খেয়ে নে তাড়াতাড়ি, আমাদের তো বেরোতে হবে এয়ারপোর্টে যাওয়ার জন্য। বল। এসবের কি কোনো দরকার ছিল মোনা? ক্রিস কিয়ারার মুখের দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে। আমি একদম ঠিক আছি, তোরা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছিস আর আর নিজেদেরকেও টেনশনে ফেলছিস। তোদের কাজগুলো ফেলে এত দূরে যাচ্ছিস। দৈপায়ন টেবিলের ওপর রাখা কৃষের হাতের ওপরে হাত রেখে ধীর স্বরে বলে, ডক্টরের সাথে কনসাল্ট করা তো খারাপ কিছু নয়, তাই চলো না একবার আমরা সবাই ঘুরেই আসি। তাছাড়া অনেকদিন তো হলো কাজ ছাড়া আর কোথাও যাওয়াও হয় না আমাদের। একটা ছোট্ট ট্রিপও হয়ে যাবে। কৃষ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আর ট্রিপ, এই ট্রিপই আমার জীবনটা। কৃষ আর কিছু না বলে চুপ করে যায়। দৈপায়ন ওর কাঁধে হাত রাখে। তুমি এসব নিয়ে টেনশন নিও না, খেয়ে নাও তো, আমাদের বেরোতে হবে। দৈপায়নের কথার উপর কৃষ আর কিছু বলতে পারে না, চুপচাপ খাওয়া শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সকলকে বিদায় জানিয়ে ওরা রওনা দেয় এয়ারপোর্টের দিকে। ইন্দিরা ব্রেকফাস্ট রেডি করছে। অমিও এসে চেয়ার টেনে বসলো। হ্যাঁ, এসেছো? ঐশী এখনো আসেনি? মনে হলো গলা শুনলাম মেয়েটা। হ্যাঁ, ঐশী এসেছিল। ইন্দিরা অমিয়কে খাবার দিতে দিতে বলল, ফোনটা ঘরে ফেলে এসেছে, তাই ওটা একটু নিতে গেছে। ঐশী তখনই উপস্থিত হয়ে অমিয়কে পিছন থেকে জড়িয়ে ধরলো। হাসি মুখে বলল, গুড মর্নিং নান্না। এই তো, গুড মর্নিং বেটু, গুড মর্নিং। ঐশী অমিয়র পাশের চেয়ারে বসতে অমিয় ঐশীকে বলে, তা কাল শুনলাম ডক্টর আঙ্কেল তোকে অনেক গল্প শুনিয়েছে তার বিভিন্ন কেস সম্পর্কিত। হ্যাঁ তো, কত রকমের মেন্টাল ডিসঅর্ডার সম্পর্কে বললো কাল। আমার দারুণ লেগেছে। তোমাকে তো কোনো কিছু জিজ্ঞেস করলে তুমি কিচ্ছু বলোই না। সারাদিন ছুরি কাঁচি চালিয়ে কিভাবে মানুষের মুখের পরিবর্তন করছো, কিচ্ছু আমাকে গল্প করে শোনাও না। কথাটা শুনে অমিয় একটু থতমত খেয়ে যায়। ঐশী পুনরায় বলে, কতবার তোমাকে জিজ্ঞেস করেছি কিভাবে আমার অ্যাক্সিডেন্টের পর তুমি আমার প্লাস্টিক সার্জারি করেছিলে, সেই গল্পটা আমায় বলো। কিছুতেই কিন্তু তুমি আমায় বলো না। ঐশীর কথাটা শুনে ইন্দিরা আর অমিয় একটু ভয়ার্ত চোখে একে অপরের দিকে তাকায়। হঠাৎ ওদের চোখ মুখের এমন অবস্থা দেখে ঐশী সন্দিগ্ধ চোখে ওদের বলে, কি ব্যাপার বলো তো? তোমাদের আমার অ্যাক্সিডেন্টের কথা বললেই চোখ মুখ এমন হয়ে যায় কেন? আরে আরে না না, অমিয় ব্যাপারটা সামাল দিতে এগিয়ে আসে। আসলে বেটু, ওই অভিশপ্ত সময়টাকে আমরা দুজনই আর কেউ মনে করতে চাই না রে, কিন্তু তুই বারবার সেসব কথা তুলিস। আমি কি করব বলো তো? অমিয়র কথায় ঐশী গোমড়া মুখে বলে, আমার তো জানতে ইচ্ছে করে আমার ছোটবেলাটা কেমন ছিল, কারা কারা আমার বন্ধু ছিল, আমি স্কুলে কলেজে কেমন করে মজা করতাম। কিন্তু আমার যে কিছুই মনে পড়ে না নান্না। কিছু মনে করতে গেলে শুধু অন্ধকার আর অন্ধকার। আমার স্মৃতি বলতে মাত্র এই 3টে বছর। কথাগুলো বলতে বলতে ঐশীর চোখে জল চলে আসে। ইন্দিরা ঐশীকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, মন খারাপ করে না মা, সবার জীবনটা একরকম হবে এটা কোথাও তো লেখা নেই। তোকে হারিয়ে আমরা যে আবারও তোকে ফিরে পেয়েছি, এটাই অনেক বড় কথা রে। আমরা তো ভেবেছিলাম ভগবান হয়তো ভীষণ নিষ্ঠুর, তিনি আমাদের থেকে তোকে চিরতরে কেড়ে নিলেন, কিন্তু না, ভগবান তোকে পুনরায় আমাদের কাছে ফিরিয়ে দিলেন। তোর সামনে অনেকটা জীবন পড়ে আছে,
22 বছরের স্মৃতি মুছে গেছে ঠিকই, কিন্তু আরো অনেক বছরের অনেক ভালো স্মৃতি তৈরি হবে। মন খারাপ করিস না বেটু। ঐশী ইন্দিরার কথায় চোখে আসা জলটা মুছে হাসি মুখে বলল, তোমরা আমার সাথে থাকলে আমি জানি কোনো খারাপ স্মৃতি আমার তৈরি হবেই না। এবার তাড়াতাড়ি খেয়ে নিই না, না হলে বিষ্ণু স্যার ভীষণ বকাবকি করবেন একাডেমিতে লেটে পৌঁছলে। এই বলে ঐশী তার মাকে ছেড়ে খাওয়া শুরু করলো। ইন্দিরা ভয়ার্ত মুখে পুনরায় অমিয়র দিকে তাকালো। অমিয় চোখের ইশারায় ইন্দিরাকে শান্ত হতে বলল। ইন্দিরা যতটা সম্ভব নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কৃষ্ণা হায়দ্রাবাদ পৌঁছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে দিব্যজ্যোতি ওদের জন্য অপেক্ষা করছে। দৈপায়ন হাসি মুখে এগিয়ে গিয়ে দিব্যজ্যোতিকে জড়িয়ে ধরে। দিব্যজ্যোতি দৈপায়নের পিঠ চাপড়ে বলে ওঠে, অনেকদিন পর দেখা হলো। দৈপায়ন হেসে বলে। দৈপায়নকে ছেড়ে 2 কদম এগিয়ে কৃষকে জড়িয়ে ধরে দিব্যজ্যোতি। অনেকটা পথ জার্নি করে এসেছো, চলো আমার ফ্ল্যাটে, বাইরে আমার গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। দিব্যজ্যোতি ওদের কিছু লাগেজ নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করলে বাকিরা ওর পিছু পিছু হাঁটতে শুরু করে। 1 সপ্তাহ হলো দিব্যজ্যোতি লন্ডন থেকে হায়দ্রাবাদ শিফট করেছে বরাবরের জন্য। এখন দিব্যজ্যোতির সাথে তার মা দীপাও থাকে। সকলে এখন দিব্যজ্যোতির নিউ ফ্ল্যাটে গিয়ে উঠবে। ওখান থেকেই কৃষের চিকিৎসা চলবে। বেশ কিছুটা পথ গিয়ে একটা সিগন্যালে গল্প করতে করতে অমনোযোগী থাকায় দিব্যজ্যোতি একটি স্কুটিতে ধাক্কা মারে। সাথে সাথে দিব্যজ্যোতি বলে ওঠে, ও শিট! সাথে সাথে সামনের স্কুটিতে থাকা মেয়েটি নিজের মাথার হেলমেটটা খুলে ফেলে। স্কুটিটা স্ট্যান্ড করিয়ে এগিয়ে আসতে থাকে ওদের গাড়ির দিকে। কিয়ারা বলে ওঠে, এই রে, হয়ে গেল। মেয়েটি এসে ড্রাইভার সিটের কাঁচ নক করে। অল্পক্ষণের মধ্যেই দিব্যজ্যোতি গাড়ির কাঁচ নামিয়ে দিতে মেয়েটি ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। Are you blind? Can't you see such a big scooter in front of you? এক্সকিউজ মি ম্যাডাম, দিব্যজ্যোতি সাথে সাথে বলে, I really didn't see the signal. Suddenly go out. ওদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। কৃষ তখন একটা কলে বিজি ছিল। ওর কানে ঝামেলার আওয়াজ আসতে ওর সামনে উঁকি মেরে যেটুকু দেখতে পায় সেটা হলো একটা ওই বছর 25-26-এর মেয়ে। পরনে স্কিনি ফিট জিন্স আর স্লিভলেস কটন শর্ট টপ। খোলা চুলগুলো হাওয়ার গতিতে উড়ে বেড়াচ্ছে। কথা বলার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ, চোখ, ঠোঁট সবকিছু পর্যবেক্ষণ করে কৃষ। কৃষ মেয়েটাকে দেখে অন্য জগতে হারিয়ে যায়। সিগন্যাল খুলে যেতে পিছন থেকে একাধিক গাড়ির হর্ন বাজতে শুরু করে। মেয়েটি আঙুল তুলে শেষ কথা বলে, Remember, my name is Oishi Chakraborty, okay? বলেই গটগট করে সামনে এগিয়ে যেতে থাকে। ঐশী চলে যাওয়ার সময় কৃষের সাইড থেকে ওকে দেখে মনে হয় ও যেন ওর স্ত্রী। কৃষ অস্ফুটে বলে ওঠে, শ্রী? দাদা ভাই, কথাটা কিয়ারার কানে যায়। ও কৃষের হাতটা ধরে ব্যথিত গলায় বলে, দাদা ভাই, ও শ্রী না, ওর নাম ঐশী। ঐশী বলে গেল। ইতিমধ্যে ঐশী তার স্কুটি নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। দিব্যজ্যোতিও তার গাড়িতে স্টার্ট দিয়ে এগোতে শুরু করে। কৃষের চোখ এখনো সামনে স্থির হলুদ রঙের স্কুটিতে বসে থাকা মেয়েটির দিকে। ভাগ্যের কি অদ্ভুত খেলা! হায়দ্রাবাদে পা রাখতে এ কার মুখোমুখি হলো কৃষ? যে হলুদ রঙের স্কুটিতে বসা মেয়েটিকে দেখে কৃষ আজ দিশেহারা, সে কি সত্যিই স্ত্রী নাকি শুধুই চোখের ভুল? মৈশী চক্রবর্তী নামটা তো আলাদা, কিন্তু তার চালচলন, গলার স্বর আর ওই উড়ন্ত চুল সবটাই কি স্ত্রীর মতো নয়? কিয়ারা বলছে সে স্ত্রী নয়, কিন্তু কৃষের মন কি এ যুক্তি মানবে? একদিকে ইন্দিরা আর আমিরের সেই চাপা আতঙ্ক, আর অন্যদিকে হায়দ্রাবাদের এই নতুন রহস্য। দিব্যজ্যোতির গাড়ি কি শুধু স্কুটিকেই ধাক্কা মারলো, নাকি কৃষের সাজানো জীবনেও এক বড়সড় ধাক্কা দিয়ে গেল? আপনারা কি মনে করেন বন্ধুরা, মৈশী আর স্ত্রীর মধ্যে এই যে অদ্ভুত মিল, এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি মৈশীর আড়ালেই লুকিয়ে আছে আপনাদের প্রিয় স্ত্রী? মৈশীর সেই আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ আর জেদি চাহনি কৃষকে কি আবার সেই পুরনো অতীতে ফিরিয়ে নিয়ে যাবে? কৃষির চোখ এখন ওই হলুদ স্কুটির দিকে স্থির। সে কি পারবে মৈশী পিছু নিয়ে আসল সত্যিটা জানতে? বন্ধুরা, আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? মৈশী কি পারবে কৃষির জীবনে আবার নতুন করে বসন্ত ফিরিয়ে আনতে, নাকি শুরু হবে এক নতুন লড়াই? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। গল্পের পরবর্তী পর্বে মৈশী আর কৃষের মধ্যে কি ঘটতে চলেছে তা জানতে কিন্তু একদম ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই অডিও স্টোরি বাড়ির সদস্য হয়ে যান। স্কুটিটা হসপিটালের পার্কিং এ পার্ক করে মাথা থেকে হেলমেটটা খুলে স্কুটির হ্যান্ডেলে ঝুলিয়ে ঐশী গটগট করে সামনে এগিয়ে যেতে থাকে। লিফটে উঠে 5th ফ্লোরের বাটনে প্রেস করে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। লিফট 6 তলায় যেতে দরজা খুলে যায় আর ঐশী বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে করিডোর দিয়ে সোজা কেবিনটাতে পৌঁছায়। কোনো রকম নক না করে কেবিনের দরজা খুলে ভিতরে গিয়ে দাঁড়াতে অমিয় মেয়েকে দেখে একটু হতভম্ব হয়ে যায়। নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। ঐশীর মুখ চোখ দেখে
কাছে এগিয়ে এসে উদ্বিগ্ন গলায় উনি জিজ্ঞেস করেন, কি কি হয়েছে ঐশী? মুখ চোখের এরকম অবস্থা কেন? কি মনে করে, হ্যাঁ? কি মনে করে সব নিজেদের? ঐশী রাগ দেখিয়ে বলে, 4 চাকার গাড়িতে যাচ্ছে বলে মানুষকে মানুষ বলে মনে করবে না? ঐশীকে এতটা হাইপার দেখে অমিও আগে ওকে চেয়ারে বসে এক গ্লাস জল এগিয়ে দেয়। ঐশী সেটা এক ঢোকে শেষ করে ফেলে। থ্যাঙ্কস নান্না। এবারে শান্ত হ, শান্ত হ। অমিও আরেকটা চেয়ার টেনে মেয়ের সামনে বসে ওর হাত দুটো ধরে ধীর স্বরে বলে, এবার বলতো হয়েছেটা কি? ঐশী গড়গড় করে অমিয়কে সবটা বলতে শুরু করে। সব শুনে অমিয় অভিজ্ঞ সুরে বলে ওঠেন, এইটুকু ঘটনার জন্য তুই এতটা রেগে আছিস? প্রতিদিন প্রতি মুহূর্তে পৃথিবীতে এরকম হাজার হাজার ঘটনা ঘটছে, তার জন্য কি কেউ এত রাগ করে? আর তোর জন্য উত্তেজনা ভালো না, এটা তুই জানিস না? অমিয়ের কথাতে ঐশী একটু শান্ত হয়ে যায়। ওপর নিচে মাথা নেড়ে হ্যাঁ বলে। ওর মাথা নাড়া দেখে অমিয় বলে ওঠে, তবে তবে কেন তুই এত রাগ করছিস বলতো? নিজেকে সংযত কর আর নিজের লক্ষ্যের দিকে দৃষ্টি স্থির রাখ। নিজেকে সংযত কর আর নিজের লক্ষ্যের দিকে দৃষ্টি স্থির রাখ। আর হসপিটালে না বসে এবার বাড়ি যা। না 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 না, সাথে সাথে ঐশী নাক ছিটকিয়ে বলে, এখনই বাড়ি না। আমি এখন বাড়ি যাব না, তোমার সাথে বাড়ি যাব আমি আজকে। একদম না। অমিয় ঐশীর কথা শুনে রাগ দেখান। তুমি এক্ষুনি বাড়ি যাবে। আর প্রতিদিন তোর হসপিটাল আসার কি আছে বলতো? হ্যাঁ, একাডেমিতে এত পরিশ্রম হয়, বাড়ি ফিরে রেস্ট নিতে পারিস তো? আমি জানি না নান্না, ঐশী উদাসীন হয়ে কথাটা বলতে শুরু করে। আমি জানি না আমার হসপিটাল আসতে এত কেন ভালো লাগে। এখানে না এলে মনে হয় আমি আমার জীবনে অনেক কিছু মিস করছি। কেন হয় বলো তো নান্না? আমি কি ছোট থেকে তোমার সাথে হসপিটালে আসতাম? তুই তো আগে কোনোদিন হসপিটালে আসতে চাইতিস না। অমিয় আবেগের বশে বলে বসে, বলতিস এখানকার স্মেলে নাকি তোর অ্যালার্জি আছে। হ্যাঁ? কথাটা শুনে ঐশী অবাক হয়ে বলে, তবে অপারেশনের পর আমার কি এমন হলো যে আমি হসপিটাল আসতে এত পছন্দ করতে শুরু করলাম? তবে কি আমার মুখের সাথে সাথে মাথাটাও খারাপ হয়ে গেল? চুপ কর। ঐশী কথাটা বলে হাসতে শুরু করে, কিন্তু ঐশী হাসলেও অমিয় কঠিন মুখে মনে মনে ভাবেন, তোর মাথা খারাপ হয়নি ঐশী, কারণ তুই তো আর আমার আগের ঐশী না। কিন্তু তুই কেন এত হসপিটালকে ভালোবাসিস সেটাই তো আমি বুঝতে পারি না। তবে কি তোর অতীতের সাথে হসপিটালের কোনো যোগসূত্র আছে? কিন্তু সেটা জানারও তো কোনো উপায় নেই। এমন কোনো এভিডেন্স আমাদের কাছে নেই যার সূত্র ধরে আমরা তোর অতীত সম্পর্কে জানতে পারি। নান্না, অমিয়কে কিছু নিয়ে গভীর চিন্তা করতে দেখে ঐশী অমিয়ের মুখের কাছে হাত নাড়িয়ে বলে, কি হলো নান্না? নান্না, কোন জগতে হারিয়ে গেলে? আরে না না। ঐশীর কথায় অমিয়ের ধ্যান ভগ্ন হয়। অমিয় পেশিতে চাপ দিয়ে হেসে বলে, তুই এক কাজ কর, আর কোনো কথা না। এবারে লক্ষ্মী মেয়ের মতো তুই বাড়ি যা তো। তোমার আম্মা তোমার জন্য অপেক্ষা করছে বাড়িতে। তুমি না গেলে সে খাবে না, সেটা তো তুমি জানো। ঐশী হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, এই তো একবার এবার ডক্টর আঙ্কেলের সাথে দেখা করে তারপরেই বেরিয়ে যাব। তোমার ডক্টর আঙ্কেল আজ আসেননি। ঐশীর বলা কথাটা শুনে অমিয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তিনি আজ লিভ নিয়েছেন। ঐশী বেজার মুখ করে বলে, ও ঠিক আছে, আমি আসছি, টাটা। এই বলে ঐশী কেবিনের দরজা খুলে বেরিয়ে যেতে থাকে। অমিয় দিকে একটা দীর্ঘশ্বাস ফেলে। ফেরার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যায় সকলে দিব্যজ্যোতির ফ্ল্যাটের ব্যালকনিতে বসে। দক্ষিণ খোলা ব্যালকনির সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে সকলের প্রাণ জুড়িয়ে যায়। বহুদিন পর সকলে মিলে এমন একটা সন্ধ্যার চায়ের আসরে বসেছে, কোনো কাজের ঝামেলা ছাড়া। কারোর মধ্যে কোনো কাজের তাড়া নেই, নেই কোনো সময়ের হিসেব। দিব্যজ্যোতি আর দৈপায়ন বকবক করলেও কৃষ মাঝে মাঝেই আনমনা হয়ে পড়ছে। ওপেন কিচেন থেকে ব্যালকনিতে চোখ পড়তে কিয়ারা সেটা বুঝতে পারে। কিয়ারাকে কৃষের দিকে চিন্তিত মুখে তাকিয়ে থাকতে দেখে দীপা ওর কাঁধে হাত রাখে। কিয়ারা কৃষের দিক থেকে চোখ সরিয়ে দীপার দিকে ঘুরে তাকালে দীপা শান্ত গলায় বলে, এত চিন্তা করো না কিয়ারা, দেখবে তোমার দাদা ভাই একদম ঠিক হয়ে যাবে। কিয়ারা একটা দীর্ঘশ্বাস ফেলে। সেটাই তো আমরা সকলে চাই পিমনি, কিন্তু সেটা আর হচ্ছে কোথায়? গত 4 বছর ধরে আমরা সকলে এটাই চেয়েছি, আর সকলকে এটাই সান্ত্বনা দিয়ে আসছে যে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই তো ঠিক হচ্ছে না, বলো পিমনি। আমি, দিদি আর ছোটদা ভাই আমরা এখন বাড়ির বাইরে থাকি, নিজেদের কাজে ব্যস্ত থাকি, তাই আমাদের সব সময় এই ট্রমাটার মধ্যে থাকতে হয় না। কিন্তু বড় মা, জেঠু, বাবা, মা, দাদা ভাই ওরা তো ওই বাড়িতেই থাকে, বলো। ওদের সব সময় স্ত্রীর অ্যাবসেন্সটা ফিল হয়। আমার নিজেরও আর ও বাড়িতে গিয়ে থাকতে ভালো লাগে না। সব সময় আমার আর স্ত্রীর কাটানো মুহূর্তগুলো না আমার চোখের সামনে ভেসে ওঠে।
দাদা ভাইয়ের অবস্থাটা ভাবো তো একবার। ওই ঘরে চারিদিকে ছড়িয়ে থাকা স্ত্রীর স্মৃতির মাঝে চারটে বছর কাটাচ্ছে মানুষটা। এটা ঠিক কতটা যন্ত্রণা। তাও কুহু থাকলে বাড়ির সকলের এতটা কষ্ট হতো না। চোখের সামনে বাচ্চাটাকে বড় হতে দেখলে সকলের মনটা ভুলে থাকতো, কিন্তু ওরাও তো এখন সপরিবারে পুনেতে থাকছে ছোটদা ভাইয়ের বিজনেসের জন্য। কিয়ারা সব কথা শুনে দীপা সমব্যথী সুরে বলে, সময় আমাদের পরীক্ষা নেয় কিয়ারা। আমরা যদি সময়ের কাছে হার মেনে যাই তবে চিরতরে তো সেটা হেরে যাওয়া হলো, আর যদি সময়ের সাথে লড়াই করার সাহস রাখি তবে একদিন ঠিক জিতে যায় সবাই। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা। এখন কৃষেরও সেই লড়াই করার সময়টা চলছে। ও যেভাবে লড়ছে সেভাবে যদি লড়তে পারে তবে ও একদিন ঠিকই জিততে পারবে। দীপার কথাগুলো শুনে কিয়ারা মন থেকে একটু আশ্বস্ত হয়। হাসি মুখে বলে, আমি চার পকোড়াগুলো ওদের দিয়ে আসি। বলে চায়ের ট্রেটা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। দীপা ভগবানের কাছে প্রার্থনা করে, সবকিছু তুমি ঠিক করে দাও ঠাকুর। সন্তান সম ছেলে মেয়েগুলোর কষ্ট যে আর চোখে দেখা যায় না। দীপার চোখে জল ভরে ওঠে। সময়ের সাথে লড়াই করা কি এতটাই সহজ? চারটে বছর কেটে গেল, কিন্তু স্ত্রীর স্মৃতিরা আজও সেই বাড়ির প্রতিটি কোণায় জীবন্ত হয়ে আছে। কিয়ারার এই হাহাকার কি কোনোদিন শেষ হবে? মাঝে মাঝে মনে হয় সময় আমাদের পরীক্ষা নেয়, কিন্তু সেই পরীক্ষায় কি কৃষ কোনোদিন উত্তীর্ণ হতে পারবে, নাকি স্মৃতির অতল গহ্বর তাকে আরো গভীরে টেনে নিয়ে যাবে? দীপার কথাগুলো যেন এক পরম সত্য। যদি আমরা সময়ের কাছে হার মেনে নিই তবে তো চিরতরে হেরে গেলাম, কিন্তু কৃষের ভেতরে কি সেই লড়াই করার শক্তি আজও অবশিষ্ট আছে? চক্ষুর সামনে সন্তান সম কাউকে এভাবে ভেঙে পড়তে দেখা যে কতটা যন্ত্রণার, তা আজ দীপার চোখের জলেই স্পষ্ট। ঠাকুর কি সত্যিই দীপার এই প্রার্থনা শুনবেন? সব কি আবার আগের মতো ঠিক হয়ে যাবে? বন্ধুরা, কিয়ারা আর দীপার এই কথোপকথন কি আপনাদের মনকেও ছুঁয়ে গেল? আপনাদের কি মনে হয়, কৃষ কি পারবে সময়ের এই কঠিন পরীক্ষায় জিতে আবার স্বাভাবিক জীবনে ফিরতে? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। একদিকে চায়ের ট্রে হাতে কিয়ারার এগিয়ে যাওয়া, আর অন্যদিকে দীপার চোখের জল আর প্রার্থনা। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে কৃষের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। আপনারা যারা আমাদের সাথে এই জার্নিতে আছেন, আপনাদের কি মনে হয় ভালোবাসা কি সত্যিই সব ক্ষত সারিয়ে দিতে পারে? আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। ঐশী একাডেমি থেকে সোজা বাড়ি ফিরেছে ইন্দিরার ফোনে, কারণ তার আদেশ হলো এবার থেকে যদি একাডেমি থেকে সোজা হসপিটাল যাওয়া হয় তবে সে কিচ্ছু না খেয়ে বসে থাকবে। আর মায়ের এমন কথাতে ভয়ে ঐশী আর হসপিটাল না গিয়ে সোজা বাড়ি ফিরেছে। এখন সে মায়ের হাতে বানানো টেস্টি সার্ভা পিন্ডি আর খাট্টি ডাল খাচ্ছে, তাও আবার মায়ের হাত থেকে। ঐশী খেতে খেতে বলল, আম্মা, আমার আর পারছি না। ইন্দিরা মেয়েকে খাওয়াতে খাওয়াতে ভালোবেসে বলে, এই তো এটাই শেষ, আর দেব না। ঐশী চোখ মুখ কুঁচকে বলে, শেষ বলে বলে আরো 5 বার তুমি খাইয়ে দিয়েছো। ইন্দিরা ঐশীর আর কোনো কথা না শুনে শেষ টুকরোটা ওর মুখে দিয়ে হেসে বলে, এই দেখ, আর নেই, শেষ। ইন্দিরা কিচেনের দিকে গেলে ঐশী আবদার করে বলে, আম্মা, আজ তো হসপিটাল গেলাম না তোমার কথা শুনে। আমি কিন্তু বিকেলে হসপিটালে যাব। ইন্দিরা কিচেন থেকে বলে, ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন তুই রেস্ট নে, গিয়ে যা। ঐশী হাসি মুখে নিজের ঘরে চলে যায়। ইন্দিরা এদিকে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দিব্যজ্যোতি হাত ঘড়িটা পড়তে পড়তে বলে ওঠে, কিরে, হলো তোদের? আরে 5টা তো বেজে গেল, এবার না বেরোলে পৌঁছতে দেরি হয়ে যাবে তো আমাদের। দৈপায়ন একদম রেডি হয়ে বাইরে এসে বলে, আমি রেডি, কিয়ারাই এলো বলে, আর কৃষক অলমোস্ট রেডি। গুড গুড। এই দৈপায়ন শোন, এর আগে ক্রিস যে ডক্টরের সাথে কনসাল্ট করেছিল সেসব ডকুমেন্টগুলো সঙ্গে নিয়েছে তো, গুছিয়ে এনেছে তো? দৈপায়ন সাথে সাথে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, কিয়ারা তো ওগুলোই গুছাচ্ছে, ওর ওদিকে ভীষণ দায়িত্ব। ক্রিস আর কিয়ারা বেরিয়ে আসতে ওরা রওনা দেয় যশোদা হসপিটালের উদ্দেশ্যে। দিব্যজ্যোতির গাড়ি যশোদা হসপিটালের পার্কিং লটে পৌঁছতে অন্যদিক থেকে ঐশীও তার স্কুটি নিয়ে পার্কিং লটে প্রবেশ করে। কৃষেরা গাড়ি থেকে নামতে শুরু করে। ঐশী স্কুটিটা সামনে রেখে এগিয়ে যেতে শুরু করে। হঠাৎ কৃষের চোখ যায় ঐশীর ওপর। ও হাঁ করে তাকিয়ে থাকে আর ভাবে, কালকের ওই মেয়েটা না? এই দাদা ভাই, কৃষকে দাঁড়িয়ে থাকতে দেখে কিয়ারা ওর কাছে এসে প্রশ্ন করে, দাঁড়িয়ে আছিস কেন? চল, আমাদের ভিতরে যেতে হবে তো। কৃষ উদ্বিগ্ন গলায় কিয়ারাকে বলে ওঠে, বলছি কালকের ওই মেয়েটা? কি? কিয়ারা অবাক হয়ে বলে, কোন মেয়েটা? আরে আরে রাস্তায় যার সাথে ঝামেলা হলো কাল। কৃষ কিয়ারের দিকে তাকায়।
এয়ারপোর্ট থেকে ফেরার পথে, মনে পড়ছে না? ও আচ্ছা, কিয়ারার মনে পড়ছে এমন একটা ভাব দেখালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কোথায় মেয়েটা? ক্রিস কিয়ারার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকাতে দেখলো, সামনে আর সেই মেয়েটা নেই। ক্রিস এদিক ওদিক তাকে খুঁজতে থাকে। হ্যাঁ, এই তো, এখানেই তো ছিল, কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। কিয়ারা ক্রিসকে উদ্বিগ্ন দেখে মনে মনে ভাবে, দাদা ভাই কাল থেকে ওই মেয়েটাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? গত 4 বছরে ওকে তো কোনো মেয়েকে দেখে এরকমটা করতে দেখিনি। আর বারবার শ্রী বলছে কেন? মেয়েটাকে কি সত্যি শ্রীর মতো দেখতে? এই কিয়ারা, ওরা যখন নিজের নিজের চিন্তায় ব্যস্ত তখন দৈপায়ন পিছন থেকে ডাকে। বলছি এসো, ডক্টর তো এবার চলে আসবেন। ক্রিস আর কিয়ারা দৈপায়নের কথা মতো ওদের সাথে হসপিটালের ভেতরে যেতে শুরু করে। অমিও এছাড়া হসপিটালে বিভিন্ন স্টাফের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে। ঐশী শেষে চলে যায় শ্রীজাত কেবিনে। অন্যান্য দিনের মতো নক না করে ভিতরে চলে আসতে দেখে ঘরে শ্রীজাত নেই, একজন অপরিচিত ভদ্রলোক বসে আছেন। ঐশী প্রশ্ন করে, কে আপনি? হঠাৎ মেয়েলি কণ্ঠস্বর কানে আসতে ক্রিস পিছন ফিরে তাকিয়ে দেখে কালকের সেই মেয়েটা। ক্রিস নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। চোখ দুটো অবিকল শ্রীর মতো, তার সাথে মেয়েটার মুখের আদলটা অনেকটা ওর মতো, কিন্তু সম্পূর্ণ না। ক্রিস পলকহীন চোখে তাকিয়ে থাকে ঐশীর দিকে। ঐশী পুনরায় রাগান্বিত স্বরে বলে, মেরু এবারও, ওয়্যার ইজ ডক্টর আঙ্কেল? কে আপনি? ডক্টর আঙ্কেল কোথায়? ক্রিস প্রথমে একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। প্রথম বাক্যের মানেটাও বুঝতে না পারলেও পরবর্তীটা বুঝতে পেরেছে ও। ডক্টর ভৌমিক হ্যাজ গন আউট, হু আর ইউ? ও, ঐশী মনে মনে তখন ভাবে, ডক্টর আঙ্কেলের অবর্তমানে এই লোকটা এখানে কি করছে? দেখতে হচ্ছে তো একে। ভেবেই ঐশী পুনরায় তেলেগুতে বলে, নিপেরোমি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ক্রিস তো যথারীতি ঐশীর ভাষা বুঝতে পারছে না, তাই ও ইংলিশে কথা বলছে ওর সাথে। ক্রিসের কথা শুনেও ঐশী না শোনার ভান করে বারংবার তেলেগুতেই কথা বলতে থাকে। ক্রিস বিরক্ত হয়ে নিজের মনে বলে ওঠে, কি জ্বালায় পড়া গেছে। শুনুন, ক্রিসের কথাটা শুনে ঐশী কথা বলা থামিয়ে ক্রিসের উদ্দেশ্যে বলে, বাঙালি? হ্যাঁ। ঐশীর মুখে বাংলা শুনে ক্রিস আঙুল তুলে বলে ওঠে, আপনিও? হাই। ঐশীর এবার যেন মুখে হাসি আর ধরে না। লাফিয়ে লাফিয়ে ক্রিসের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলে, হ্যালো, আমি ঐশী চক্রবর্তী। হাই। ক্রিস ঐশীর মুখের দিকে তাকিয়ে হাতটা বাড়িয়ে নম্র স্বরে বলে, আমি ডক্টর কৃষাণু বোস। ডক্টর? ঐশী উজ্জ্বল দুই চোখে ক্রিসের মুখের দিকে তাকায়। নিউ জয়েন করেছেন হসপিটালে? না, ডক্টর ভৌমিকের পেশেন্ট। ও, ঐশী ক্রিসকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, আপনি ডক্টর আঙ্কেলের পেশেন্ট? কি হয়েছে আপনার? ক্রিস কিছু বলতে যাবে তার আগে কেবিনের দরজা খুলে ভিতরে আসে শ্রীজাত, দিব্যজ্যোতি এবং দৈপায়ন আর কিয়ারা। ঐশী সামনে তাকিয়ে দিব্যজ্যোতিকে দেখে রিয়াক্ট করে বলে, আপনি এখানে? আরে দিব্যজ্যোতি ঐশীর দিকে তাকায়। তুমি এখানে কি করছো? ওদের সকলের কনফিউশনের মধ্যে শ্রীজাত বলে ওঠে, তোমরা ঐশীকে চিনলে কিভাবে? ঐশী ক্রিসের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে আসে। এগিয়ে এসে কোমর বেঁধে ঝগড়া করতে দিব্যজ্যোতির দিকে আঙুল তুলে বলে, এই লোকটা কাল আমার স্কুটিতে ধাক্কা মেরেছিল, আর তারপর বলে ঐশী সব কথা গড়গড় করে বলতে থাকে শ্রীজাতকে। এর মধ্যে দিব্যজ্যোতি ঐশীর দোষের কথাও বলে। দুই পক্ষ যখন হাতাহাতির পর্যায়ে পৌঁছায় শ্রীজাত তখন ওদের থামাতে চিৎকার করে ওঠে, স্টপ, কেউ আর কথা বলবে না, সকলে একদম চুপ। ঐশী ঠোঁটে আঙুল চেপে চোখ পিটপিট করে শ্রীজাতর দিকে তাকিয়ে থাকে। ঐশীর এই মুখভঙ্গিটা দেখে শ্রীজাত হেসে ওকে পাশ থেকে জড়িয়ে ধরে। তোর না হাইপার হওয়া বারণ, তারপরেও কেন তুই এরকম করছিস? ঐশী চুপ করে থাকে। শ্রীজাত পুনরায় বলে ওঠেন, যা হয়েছে মিটিয়ে নে। ওনারা আমাদের হসপিটালের গেস্ট, আর গেস্টদের সাথে কেউ এমন করে ব্যবহার করে? ঐশী দুই দিকে মাথা নাড়ায়। না না, ঐশীর কাণ্ড দেখে শ্রীজাত হেসে ফেলেন। তাহলে সকলের সাথে ফ্রেন্ডশিপ করে নে। শ্রীজাতর কথা মতো ঐশী নিজে থেকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে সকলের সাথে বন্ধুত্ব করে নেয়। ঐশীর এই মিষ্টি স্বভাব সকলের ভীষণ ভালো লাগে। ঐশী শ্রীজাতকে বলে, আমি এখন আসছি ডক্টর আঙ্কেল। এই বলে আর এক মুহূর্তেও দাঁড়ায় না, বেরিয়ে যায়। ঐশী বেরিয়ে যেতে শ্রীজাত হাসতে হাসতে বলে ওঠে, ও মেয়ে এরকমই, তোমরা কিছু মনে করো না, ও সব সময়। শ্রীজাত ঐশী সম্পর্কে অনেক কথা বলতে থাকে, কিন্তু তার কোনো কথাই ক্রিসের কানে যায় না, কারণ সে তো তখন ঐশীর কথা ভাবতেই ব্যস্ত। ঐশীর ওই ছোট্ট শিশুর মতো চোখ পিটপিট করা আর নিমিষেই সবার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, সত্যি মেয়েটা যেন একরাশ খোলা হাওয়া। আপনাদের কি মনে হয় ঐশীর এই চঞ্চলতাকে ক্রিসের পাথুরে মনটাকে একটু হলেও গলাতে পারলো?
ডক্টর শ্রীজাত তো অনেক কথাই বলছিলেন, কিন্তু কৃষ আজ বড্ড অন্যমনস্ক। তার কানে কি তবে শ্রীজাতর কথাগুলো পৌঁছাচ্ছে না, নাকি তার সমস্ত চিন্তা এখন ওই চঞ্চল মেয়েটিকেই ঘিরে? একটু আগেই যেখানে হাতাহাতির উপক্রম, সেখানেই এখন বন্ধুত্বের হাসি। ঐশীর এই ম্যাজিক্যাল ব্যক্তিত্ব কি কৃষের জীবনের অন্ধকার কাটানোর প্রথম ধাপ হতে চলেছে? আপনারা কি ভাবছেন আমাদের কমেন্টে জানান। কৃষের ওই অপলক দৃষ্টি আর ঐশীর হঠাৎ করে প্রস্থান, এই অসমাপ্ত ভালো লাগা কি কোনো নতুন গল্পের শুরু, নাকি এর পেছনেও লুকিয়ে আছে কোনো বড় কোনো ট্র্যাজেডি? বন্ধুরা, আপনাদের কি মনে হয় ঐশী কি পারবে কৃষকে সেই পুরনো যন্ত্রণার স্মৃতি থেকে বের করে আনতে? ডক্টর শ্রীজাত আর ঐশীর এই বন্ডিং কি কৃষের মনে কোনো নতুন আশার আলো জ্বালাবে? কিন্তু আসল খেলা তো কেবল শুরু। পরবর্তী পর্বে কি হতে চলেছে জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে অডিও স্টোরি বাড়ির সাথে থাকুন। কৃষ আর ঐশীর এই প্রথম দেখাটা আপনাদের কেমন লাগলো? কোনো বিশেষ মুহূর্ত কি আপনাদের মন ছুঁয়ে গেছে? আপনার সেই অনুভূতিটি আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। দেখতে দেখতে কটা দিন কেটে যায়। সেদিন সন্ধ্যায় জিম থেকে ফিরে সবে ঐশী নিজের ঘরে এসেছে। এমন সময় বেশ কয়েকটা মেসেজ টোন কানে আসে ওর। ব্যাগ থেকে ফোনটা বার করে দেখতে দেখে একটা আননোন নাম্বার থেকে মেসেজ। মেসেজটা ওপেন করতে দেখে তাতে লেখা রয়েছে, হাই, আই এম ডক্টর কৃষাণু বোস। তোমার ফোন নাম্বারটা হসপিটাল থেকে নিয়েছি। সরি ফর দিস, আই ওয়ান্ট টু টক টু ইউ। ডক্টর কৃষাণু বোস। ঐশী মনোযোগ দিয়ে মেসেজগুলো পড়লো। ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, উনি হঠাৎ হসপিটাল থেকে আমার নাম্বার নিয়ে আমাকে মেসেজ করছেন কেন? স্ট্রেঞ্জ দেখতে হচ্ছে তো ওনাকে। ব্যাপারটা কি ভদ্রলোকের? বিড়বিড় করতে করতে ঐশী তার ল্যাপটপটা নিয়ে ঝটপট বিছানায় বসে ফেসবুক ওপেন করে। সার্চ বারে গিয়ে কৃষের নাম লিখে সার্চ করে। ডক্টর কৃষাণু বোস। ডান। সার্চ বারে প্রেস করতে সাথে সাথে বেশ কিছু প্রোফাইল বেরিয়ে আসে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও ঐশী খুঁজে পায় না। হতাশ হয়ে ভাবে, চাপ বাবা, খুঁজেই তো পাচ্ছি না। এবার কিভাবে দেখবো তাহলে ওনাকে? একটু ভাবতে ঐশীর কিছু মনে পড়তে ঐশী লোকেশনটা অ্যাড করে, আর তার সাথে সাথে লিস্টের প্রথমেই কৃষের প্রোফাইলটা চোখে পড়ে। উচ্ছ্বসিত গলায় ঐশী বলে ওঠে, পেয়েছি, দেখি তো এবার ইনিকে। এই বলে ঐশী কৃষের প্রোফাইলটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। না, বিশেষ কিছু পায় না, কয়েকটা প্রফেশনাল পিক ছাড়া। ঐশী স্ক্রল করতে করতে নিজের মনেই বলে, ম্যারিড না আনম্যারিড সেটাও তো বুঝতে পারছি না, বা বাড়ির কোনো মেম্বারকেও তো দেখছি না। ধুর। বেশ কিছুক্ষণ ভাবে ঐশী ওর কি করা উচিত, কথা বলা উচিত না অনুচিত। ভাবতে ভাবতে ঐশী ফোনটা হাতে নিয়ে ঘর লাগোয়া ব্যালকনিতে চলে যায়। দোলনায় বসে কিছু ভেবে ফোনটা হাতে তুলে নিয়ে কৃষকে মেসেজ করে। বলুন কি কথা? ফোনের অপর প্রান্তে কৃষ তখন হাতে ফোন নিয়ে সারা ঘর পায়চারি করছে। ঐশীর রিয়াকশন কেমন হবে সেটা ভাবতেই কৃষ ভীষণ টেনশনে পড়ে যায়। টুন করে মেসেজের টোনটা বেজে উঠতে কৃষ সাথে সাথে ফোনটা অন করে দেখে ঐশীর তরফ থেকে রিপ্লাই এসেছে। কৃষ দ্রুত ফোনটা অন করে দেখে পরবর্তী মেসেজটা করে, কোথাও কি মিট করা যায়? দেখা না করে সামনাসামনি না বললে তুমি ব্যাপারটা বুঝবে না। ঐশী দিক থেকে মেসেজ করে ওকে। কৃষ হাসি মুখে প্রত্যুত্তরে লেখে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এই একটা শব্দ লিখে ঐশী ফোনটা পাশে রেখে দেয়। একটা দীর্ঘশ্বাস নিতে নিতে দোলনায় দুলতে থাকে। মনে মনে ভাবে, মানুষটা মানসিকভাবে বিপর্যস্ত। ডক্টর আঙ্কেল বলেছিলেন কোনো মানুষ যদি তোমার থেকে একটু সময় চায় বা কথা বলতে চায় তাকে কখনো ফিরিয়ে দিও না। তাই আমিও আজ ডক্টর বোসকে ফিরিয়ে দিলাম না, ওনার কথাগুলো শুনতে চাইলাম আমি। ঐশী দোলনায় দুলতে থাকে। পরদিন হসপিটালে পৌঁছে ঐশী সবার প্রথম যায় ডক্টর শ্রীজাতর কেবিনে। ঐশীকে দেখে শ্রীজাত ভীষণ খুশি হয়ে যায়। আরে আরে ঐশী, আয় আয়। ঐশী হাসি মুখে সামনে এগিয়ে গিয়ে বলে, গুড আফটারনুন ডক্টর আঙ্কেল। শ্রীজাত হাসি মুখে কথা বলে ওঠে, গুড আফটারনুন বেটা, প্লিজ সিট না। ঐশী শ্রীজাতর সামনের চেয়ারটায় বসে পড়ে। শ্রীজাত আগের মতোই কথা বলতে থাকে। কি ব্যাপার, আজ মনে হচ্ছে সবার প্রথম আমার কাছে আসা হয়েছে, তার কারণটা কি? বলছি। ঐশী কোনো ভনিতা না করে বলল, আসলে আমার তোমার কাছে কিছু জানার ছিল। আমার কাছে? শ্রীজাত কফি কাপে একটা চুমুক দিয়ে ঐশীর মুখের দিকে তাকায়। তা কি ব্যাপারে বলো তো? আসলে ওই ঐশী স্ট্রেট কাট বলে, ডক্টর কৃষ্ণ বোসের সম্বন্ধে। হ্যাঁ? শ্রীজাত কথাটা শুনে অবাক হয়ে যায়। ডক্টর বোসের সম্বন্ধে? কেন, কি হয়েছে বলতো? তুই হঠাৎ ওনার ব্যাপারে জানতে এত আগ্রহী কেন? আসলে ডক্টর আঙ্কেল।
ঐশী আগের মতোই স্বাভাবিক গলায় কথা বলতে থাকে। কাল আমাকে ডক্টর বোস মেসেজ করে বলেন দেখা করতে। তখন দেখা করার পরই নাকি উনি আমাকে কিছু বলবেন। উনি আমার ফোন নাম্বারটা নাকি হসপিটাল থেকে পেয়েছেন বলে বললেন। আমি রাজি হয়েছি ওনার সাথে দেখা করতে, কিন্তু তার আগে ভাবলাম তোমার থেকে ওনার সম্বন্ধে যদি কিছু জানতে পারতাম তাহলে ভালো হতো। মানে ওনার অ্যাকচুয়াল প্রবলেমটা কি? উনি মানসিকভাবে বিপর্যস্তই বা কেন? ওনার প্রবলেমটা কি? দেখো ঐশী, শ্রীজাত সমস্ত কথা শুনে গম্ভীর মুখে কথা বলে ওঠেন। কোনো কেস সলভ হওয়ার আগে আমি কাউকে কোনো কথা বলি না। তবে ওনার বোনও আমাকে জানালেন গত 4 বছর পর এই প্রথম ডক্টর বোস ওনার স্ত্রীর পরে কোনো মেয়েকে নিয়ে এতটা মাথা ঘামাচ্ছে। মানে ঐশী অবাক হয়ে যায়। ডক্টর বোসের ওয়াইফ? হ্যাঁ, ওয়াইফ। শ্রীজাত চেয়ারে পিঠটা হেলান দেয়। ওনার ওয়াইফের ডেথের পর থেকেই তো ডক্টর বোস একদম ভেঙে পড়েন, আর ঘন ঘন ওনার প্যানিক অ্যাটাক হয়। সেই কারণেই ওনার ফ্যামিলি ওনাকে নিয়ে আমার কাছে এসেছে। আচ্ছা, ঐশী শ্রীজাতকে প্রশ্ন করে, ওনার স্ত্রী কিভাবে মারা গেছেন? অ্যাক্সিডেন্টে 4 বছর আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে ওনাদের সাথে। ও, ঐশী নিজের মনে বিড়বিড় করে, 4 বছর আগে? হ্যাঁ, শ্রীজাত পুনরায় কথা বলতে থাকেন। 4 বছর আগে ডক্টর বোসেরা গ্যাংটক বেড়াতে যান, আর ওখানেই পাহাড় থেকে পা স্লিপ করে খাদে পড়ে গিয়ে ওনার স্ত্রীর মৃত্যু ঘটে। এই ঘটনাটা মেনে নিতে না পেরে ডক্টর বোস ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যান। নিজের কাজে মন দিতে পারেন না, বাড়ির মানুষের থেকে দূরে দূরে থাকেন। এক কথায় নিজেকে সম্পূর্ণ একা করে নেন। কিন্তু কোইন্সিডেন্টলি এখানে আসার পর থেকে উনি তোকে দেখে ভীষণ উতলা হয়ে উঠেছেন। ওনার বোন আমাকে বলল উনি নাকি তোকে দেখে বারবার শ্রী বলছেন। কে? ঐশী অস্ফুটে বলে ওঠে, স্ত্রী? হ্যাঁ, শ্রী, মানে ওনার ওয়াইফ ডক্টর শ্রীনিকা বোস। তোকে দেখে উনি হয়তো কোনো কারণে তোকে ওনার স্ত্রীর সাথে রিলেট করছেন, হয়তো পুনরায় নিজের জীবনটাকে আবার সাজাতে চাইছেন। কিন্তু ঐশী অধৈর্য হয়ে বলে, আমি তো স্ত্রী না, আমি তো ঐশী চক্রবর্তী, ডক্টর অমিয় চক্রবর্তী আর মিসেস ইন্দুলা চক্রবর্তীর একমাত্র মেয়ে। সে তো আমি জানি রে, কথাটা বলে শ্রীজাত অল্প হাসেন। আর তুই জানিস, কিন্তু উনি সেটা জেনেও নিজের মনকে মানাতে পারছেন না। হয়তো নিজের ডাউটগুলো ক্লিয়ার করার জন্যই তোর সাথে মিট করতে চাইছে। বুঝলাম। ঐশী শ্রীজাতকে প্রশ্ন করে, তবে আমি এখন কি করব? এক কাজ কর। শ্রীজাত আগের মতোই হেসে কথা বলতে থাকেন। ঐশী চক্রবর্তী তো কথার খেলাপ করার মানুষ না। সে তো ডক্টর বোসকে কথা দিয়েছে দেখা করবে। তবে এখন কেন পিছু পা হচ্ছে সে? হ্যাঁ, আরে বাঘ ভাল্লুক তো না যে তোকে খেয়ে ফেলবে। দেখা কর, কথা বলে দেখ, যদি তোর সাথে কথা বলে উনি বেটার ফিল করেন। আর ঐশী আশঙ্কিত গলায় বলে, সেটা না হয়ে যদি হিতে বিপরীত হয়? সে তো আমি আছি। শ্রীজাত চেয়ার থেকে পিঠের ঠেস ছেড়ে উঠে বসেন। সে আমি তো দেখে নেবই, তুই নির্ভয়ে যা। আচ্ছা, ঐশী নিজের ব্যাগটা কাঁধে নিয়ে চেয়ার ছেড়ে উঠে বসে। তবে আমি এখন আসছি। বেশ বেশ। শ্রীজাত হাসি মুখে কথা বলেন। ঐশী আর না দাঁড়িয়ে কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ওদিকে কেবিনের মধ্যে শ্রীজাত মনে মনে ভাবে, ডক্টর বোস কি তবে ঐশীর মধ্যে নিজের স্ত্রীর ছায়া দেখতে পাচ্ছেন? দেখা যাক কি হয়। ঐশী তার স্কুটি নিয়ে এগিয়ে যেতে থাকে তার গন্তব্যের দিকে। অন্যদিকে কৃষও একটা ক্যাব ধরে ঐশীর দেওয়া ক্যাফের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ক্যাফের কাঁচের দরজাটা ঠেলে ঐশী ভিতরে আসতে সামনের কয়েকটা টেবিলের পিছনে দেখে চিন্তিত মুখে বসে আছে ডক্টর বোস। ঐশী সোজা এগিয়ে যায় কৃষের টেবিলের দিকে। কৃষের সামনে দাঁড়িয়ে স্বাভাবিক স্বরে বলে, অনেকক্ষণ অপেক্ষা করছেন নাকি? ঐশীর গলার আওয়াজ শুনে কৃষ একটু চমকে উঠে ওর মুখের দিকে তাকায়। তাকিয়ে সাথে সাথে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায় কৃষ। না না, এই তো 5 মিনিট মতো হলো, বসো না। ঐশী কৃষের বিপরীত দিকের চেয়ারটা টেনে বসতে কৃষও নিজের জায়গায় বসে পড়ে। ওরা কথা বলতে যাবে এমন সময় ওয়েটার এসে হাজির হয়। কৃষ ঐশীকে জিজ্ঞাসা না করে দুজনের জন্য 2টো কফির অর্ডার দিতে গেলে ঐশী সাথে সাথে বলে, না না, আমি কফি খাই না, আমার জন্য 1 গ্লাস ফ্রেশ লাইম জুস। ওকে ম্যাডাম, এনিথিং এলস? না না না, থ্যাংক ইউ। ঐশী হেসে কথাটা বলল।
তারপর ওয়েটার নোট ডাউন করে চলে গেল। ঐশী কৃষের উদ্দেশ্যে প্রশ্ন করলো, কি বলবেন বলছিলেন ডক্টর বোস? আসলে ক্রিস একটু নিজেকে গুছিয়ে নিয়ে থেমে থেমে কথা বলতে থাকে। আসলে আমি আপনার সাথে কিছু পার্সোনাল কথা শেয়ার করতে চাইছিলাম। আচ্ছা, তার আগে একটা কথা বলুন। ঐশী সাথে সাথে বলে, পৃথিবীতে এত মানুষ থাকতে, আপনার পরিবার থাকতে, আপনি হঠাৎ আমার সাথে আপনার পার্সোনাল কথা শেয়ার করতে চাইছেন কেন ডক্টর বোস? তাছাড়া আমাদের তো এর আগে মাত্র একবারই দেখা হয়েছে, আমরা একে অপরকে ঠিকভাবে চিনি না। তবে আপনি হঠাৎ কেন আমাকে বলতে চান কথা? ক্রিস ঐশীর দিকটা বুঝে নিয়ে উত্তর দেয়। আসলে ঐশী, আপনাকে প্রথম দেখার পর থেকেই আমার আপনাকে আমার স্ত্রীর মতো লেগেছে। কি? ঐশী বিরক্ত হয়ে বলে, কিন্তু আমি তো আপনার স্ত্রী না ডক্টর বোস, আমি সম্পূর্ণ একজন অন্য মানুষ। আমি ঐশী চক্রবর্তী। আমি জীবনে কখনো আপনাকে আগে দেখিও নি, তবে কিভাবে আপনার স্ত্রী হতে পারি বলুন তো আমি? আপনি প্লিজ রাগ করবেন না। ঐশী উত্তেজিত হয়ে যাচ্ছে দেখে ক্রিস ব্যাপারটা সামাল দিতে শুরু করে। আমি আমি আপনার সঙ্গে কয়েকটা কথা শেয়ার করতে চাই। ওকে, ঐশী ভ্রু কুঁচকে বলে, তা কি কথা? আসলে ক্রিস এবারে কথা বলতে শুরু করে। আমার স্ত্রী শ্রীনিকা একটা অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে যায়, কিন্তু আমরা ওর যে বডি পেয়েছিলাম সেটা দেখে অন্যরা ওর বডি ভাবলেও আমি বিশ্বাস করিনি। আমার বারবার মনে হয়েছে শ্রীনিকা বেঁচে আছে, ও ঠিক আমার কাছে ফিরে আসবেই। তারপর আমি এখানে এলাম। তোমাকে প্রথম পাশ থেকে যেদিন দেখলাম, অবিকল শ্রীনিকার মতো লেগেছিল। তোমার চোখ চোখ দুটো অবিকল অবিকল শ্রীনিকার মতো, তোমার গলার স্বর ঠিক ওর মতোই। আচ্ছা, আপনি কি বলতে চাইছেন বলুন তো? কৃষের এই সমস্ত কথা শুনে ঐশী প্রচন্ড বিরক্ত হয়ে গেল। আপনি কি এটা বলতে চাইছেন যে আমি আপনার স্ত্রী শ্রীনিকা? কৃষের চোখ দুটো জলজল করে ওঠে। কৃষ চুপ করে থাকলেও ঐশী ওর চোখের ভাষা পড়ে প্রচন্ড রেগে গিয়ে বলে, শুনুন ডক্টর বোস, আমি হলাম ঐশী চক্রবর্তী, ডক্টর অমিয় চক্রবর্তী আর মিসেস ইন্দিরা চক্রবর্তীর একমাত্র মেয়ে। আমার জন্ম এই হায়দ্রাবাদ শহরে আর বেড়ে ওঠাও। আমি জীবনে কখনো কলকাতায় যাইনি, আর আমার স্বপ্ন মাউন্ট এভারেস্ট ছোঁয়া। আমি কোনো ডক্টর না। আপনি কি করে জানেন আমার স্ত্রী ডক্টর ছিলেন? ঐশীর শেষ কথাটা শুনে কৃষ অবাক হয়ে যায়। কই, আমি তো আপনাকে বলিনি। এখানে আসার আগে আমি ডক্টর আঙ্কেলের কাছে গিয়েছিলাম ঐশী দৃঢ় গলায় বলে, এবং ওনার থেকে সবটা জেনে তবে আমি এখানে আসি। ভেবেছিলাম আপনি অসুস্থ, আপনার সাথে কথা বললে হয়তো আপনি বেটার ফিল করবেন, কিন্তু না, এখন তো দেখছি ওটা আমার ভুল ধারণা ছিল। আপনি আসলে এখানে আমার সাথে কথা বলতে না, আমাকে আপনার স্ত্রী প্রমাণ করতে এসেছেন। আপনি তো একজন ডক্টর, এটা জানেন না যে এই পৃথিবীতে একই রকম দেখতে মোট 8 জন মানুষ আছেন? সেখানে একই মুখের আদলযুক্ত মানুষ না হওয়ার কি আছে? আপনি আমাকে বলেছিলেন দেখা করতে, আমি করেছি, হয়ে গেছে, মিটে গেছে, এখন আমি আসছি। বলে কৃষের আর কোনো কথা না শুনে ঐশী কটকট করে ক্যাফে থেকে বেরিয়ে যায়। কৃষ এদিকে দীর্ঘশ্বাস ফেলে বসে থাকে। সন্ধ্যায় ঐশী নিজের স্টাডি রুমে ছিল। হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। টেবিল থেকে ফোনটা তুলে দেখে ফোন স্ক্রিনে ডক্টর আঙ্কেল নামটা ভেসে উঠছে। ঐশী একটু অবাক হয়ে ভাবে, ডক্টর আঙ্কেল ফোন করছে কেন? তবে কি উনি ডক্টর আঙ্কেলের কাছে আমার নামে কমপ্লেন করেছেন? করলেই হলো কমপ্লেন। আমরা বলবো উনি আমাকে ওনার স্ত্রী বলছিলেন, তাই আমি রেগে গেছি আর কথা শুনিয়েছি। ফোনটা কেটে যাবে এমন সময় ঐশী ফোনটা রিসিভ করে। তার আগেই ও প্রান্ত থেকে শ্রীজাত এমন কিছু বলল তাতে ঐশীর চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। শ্রীজাত ফোন রাখতে ঐশী হতভম্ব মুখে বসে পড়ে বিছানায়। কিছুক্ষণের মধ্যে ওর মাথাটা পরিষ্কার হলে তাড়াহুড়ো করে ব্যাগ থেকে আবার ফোনটা নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। ঐশীকে সন্ধেবেলায় বেরোতে দেখে ইন্দিরা চিন্তিত হয়ে প্রশ্ন করে, এই তুই কোথায় যাচ্ছিস এই সময়? ঐশী তাড়াহুড়ো করে বলে, এখন বলার সময় নেই আমা, আমি ফিরে এসে তোমাকে সবটা বলছি। এই বলে ঐশী বাড়ির বাইরে বেরিয়ে যায়। এদিকে ইন্দিরা ব্যাপারটা সুবিধার না বুঝে অমিয়কে ফোন করে সবটা বলতে থাকে। কলকাতায় অর্জুনদের প্লেন ল্যান্ড করতে বাড়ি থেকে ফোন যায়। কৌস্তব অর্জুনের সাথে ফোনে কথা বলে এবং খুশি মনে চিৎকার করে ওঠে, দাদা দাদা, বৌদি কোথায় গেলে সব? আরে কোথায় গেলে? ওরাই এলো বলে বললো বাড়ির কাছে চলে এসেছে প্রায়। হ্যাঁ তাই? মৃণালিনী আর নলিনী ভিতরের ঘর থেকে বাইরে বেরিয়ে এসে কথাটা শুনে খুশি মনে বলে, যাক, এতদিন পরে আমাদের এই বাড়িটায় একটু প্রাণ ফিরে আসবে। একটা ছোট্ট বাচ্চা বাড়ির উঠোনে খেলবে। কি বলিস ছোট? হ্যাঁ, যা বলেছ দিদি। কুহু দিদি ভাই এলে অন্তত আমাদের বাড়িটা আর এত ফাঁকা ফাঁকা লাগবে না। ওর সারাদিনের বকবকানি শুনতে শুনতে আমাদের সময়টাও কেটে যাবে। ওদিকে আমাদের কৃষ্টাও যেন সুস্থ হয়ে যায় গো দিদি। ভগবান যেন ওর দিকে মুখ তুলে চায়, আমাদের দিকেও যেন একটু তাকান। মৃণালিনী কৌস্তবের উদ্দেশ্যে বলে, হ্যাঁ গো ঠাকুরপো, এবার ওরা কতদিনের জন্য আসছে বলো তো? ওরা বলল। কৌস্তব কিছু বলার আগে পিছন থেকে অর্জুন বলে ওঠে,
বরাবরের জন্য বড় মামি। কি? কথাটা শুনে সকলের মুখে এক আনন্দের ঝিলিক খেলে যায়। মৃণালিনী সামনে এগিয়ে গিয়ে বলে, তা তা আমাদের কুহুরানি কোথায়? তখনই অহনার পিছন থেকে একটা ছোট্ট বছর চারেকের মেয়ে উকি দিয়ে বলে, আমি এখানে মিষ্টি থামে। মৃণালিনী আবেগী গলায় বলে, আয় আয় মা, আমার কাছে আয়। লাল ফ্রক পরা ছোট্ট কুহু ছুটে এসে মৃণালিনীকে জড়িয়ে ধরে। তুমি কাঁদছো কেন মিষ্টি ঠাম্মি? আমি তো এসে গেছি তোমার কাছে। মৃণালিনীর দুই চোখের জল বাঁধ মানে না, কুহুকে জড়িয়ে কাঁদতে থাকে। বাড়ির বাকিরাও আবেগপ্রবণ হয়ে যায় মৃণালিনীর মতোই। বন্ধুরা, আজ এখানেই শেষ হলো অপরাজিতার 19তম পর্ব। কি মনে হয় আপনাদের, ডক্টর ক্রিশ কি সত্যিই শ্রীনিকার উপর নিজের অধিকার ফলাতে চাইছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় কোনো রহস্য? শ্রীনিকা কি পারবে এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে, নাকি সব ছেড়ে দূরে চলে যাবে? আপনাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ি, তাই আপনার মতামত আমার জন্য খুব মূল্যবান। গল্পের পরবর্তী অর্থাৎ 20তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর হ্যাঁ, যদি আজকের এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। যারা এখনও অডিও স্টোরি বাড়ি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।